আমন্ত্রণ সবাইকে কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানের সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে বেঙ্গল সিমেন্টের সৌজন্যে। দর্শক, প্রতি বছর দেশে বাজেটের আকার বড় হচ্ছে, নেওয়া হচ্ছে ছোট বড় বহু প্রকল্প। জনগণের করের টাকায় সেগুলোর বাস্তবায়ন হচ্ছে, কিন্তু জনগণের কষ্টার্জিত টাকার গুণগত ব্যয় কতখানি নিশ্চিত হচ্ছে তা নিয়ে রয়েছে বিরাট প্রশ্ন। মোট বিদ্যুৎ কেন্দ্রের 57% অলস বসিয়ে রেখে গত বছর কুইক রেন্টাল কেন্দ্রগুলোকে 9,000 কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে, আর গত 7 বছরে দেওয়া হয়েছে 60,000 কোটিরও বেশি টাকা। কিন্তু যাদের কাঁচা পরিকল্পনা এবং জালিয়াতির কারণে প্রতি বছর রাষ্ট্রের বিপুল পরিমাণ টাকা গচ্চা যাচ্ছে, তাদের আনা হচ্ছে না জবাবদিহিতার আওতায়। রডের বদলে বাঁশ কিংবা নিম্নমানের বিটুমিন ব্যবহার করে যারা রাস্তা বানাচ্ছে, তাদেরও আনা হচ্ছে না শাস্তির আওতায়। প্রশাসনে চিহ্নিত দুর্নীতিবাজদের শুধু বদলি নামক আইওয়াশ ধরনের শাস্তিতে অসন্তোষ প্রকাশ করেছেন খোদ স্থানীয় সরকার মন্ত্রী। দীর্ঘদিন ধরে স্বাস্থ্য খাতের কেনাকাটা থেকে শুরু করে অন্তত 11টি খাতে ব্যাপক দুর্নীতির ঘটনা ঘটছে। খোদ দুর্নীতি দমন কমিশন খাতগুলো চিহ্নিত করে দিলেও কারো বিরুদ্ধে নেওয়া হয়নি শাস্তিমূলক কোনো ব্যবস্থা। করোনার শুরুতেই নকল মাস্ক, নকল পিপি সহ নানান কেলেঙ্কারিতে যাদের নাম উঠে এসেছে, তাদের কারো কারো বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি শুধু কালো তালিকা ভুক্তি। যারা অনিয়ম করেছে তাদের তো জবাবদিহি কিংবা শাস্তির আওতায় আনা হচ্ছেই না, পার পেয়ে যাচ্ছে সরকারি সংস্থাগুলোর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। কোভিড-19 মতো ভয়াবহ দুর্যোগে করোনা টেস্ট ও চিকিৎসার দায়িত্ব দেওয়া হচ্ছে এমন সব প্রতিষ্ঠানকে যাদের কারো কারো লাইসেন্সের মেয়াদ ফুরিয়েছে বহু আগে। রিজেন্ট হাসপাতালের বৈধ লাইসেন্স নেই জেনেও কেন স্বাস্থ্য অধিদপ্তর তাদের সঙ্গে চুক্তি করলো? কোন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদবিরে অনুমোদন দেওয়া হলো? তারও নেই কোনো সদুত্তর। অনুমোদন পাওয়া হাসপাতালগুলো নমুনা সংগ্রহ করে সেগুলোকে আদৌ পরীক্ষা করছে কিনা, পরীক্ষার ভুয়া সনদ দিচ্ছে কিনা, টেস্টের বিপরীতে অবৈধভাবে টাকা নিচ্ছে কিনা, তা নজরদারি করার দায়িত্ব যাদের, তাদের জবাবদিহি কিংবা দায়িত্বে গাফিলতির কারণে শাস্তির আওতায় আনা হচ্ছে কতটুকু তা নিয়েও রয়েছে প্রশ্ন। করোনার গুরুতর আক্রান্তদের হাই ফ্লো অক্সিজেনের প্রয়োজন পড়ে, অনেকেই অক্সিজেনের অভাবে মারাও গেছে। এমন পরিস্থিতিতে সারা দেশে 83টি হাসপাতালে লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু সেখানেও চলছে রাষ্ট্রের টাকা 9-6 আয়োজন। এর আগে বালিশকাণ্ড, পর্দাকাণ্ডের মতো অপরাধে যারা জড়িয়েছিল তাদের বিরুদ্ধেও নেই দৃষ্টান্তমূলক শাস্তির নজির। এমন একটি চিত্রকে সামনে রেখে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় জবাবদিহিতার বাংলাদেশ চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি, বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি, সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জিল মোর্শেদ, সিপিবির কেন্দ্রীয় সম্পাদক রহিন হোসেন প্রিন্স এবং ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা। দর্শক, অনুষ্ঠানে মতামত জানাতে অথবা প্রশ্ন করতে ফোন করুন স্ক্রলে দেখানো নম্বরে, লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে ফেসবুক এবং ইউটিউবেও। যাচ্ছি মূল আলোচনায়। জনাব প্রণব সাহা, আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি। জনগণের করের টাকা নিয়ে নয় ছয় তো হচ্ছেই, জীবন নিয়েও খেলা হচ্ছে, কিন্তু যারা খেলছে এবং আড়ালে থেকে যারা কলকাঠি নাড়ছে তাদের জবাবদিহি কিংবা শাস্তির আওতায় কতখানি আনা হচ্ছে? না, আনার একটা চেষ্টা দেখি আমরা। কতটুকু আনা হচ্ছে এই প্রশ্নটাতে আপনি সঠিকই করেছেন। আমরা কখনো কখনো একটা চেষ্টা দেখি আনার। যেমন ধরেন যে সম্প্রতি যে ঘটনাটি ঘটলো, সাবরিনা আরিফের হাজবেন্ড, সে কিন্তু আগেই গ্রেপ্তার হয়েছে, কিন্তু তখন কিন্তু তাকে গ্রেপ্তারও করা হয় নাই, তাকে শোকজও করা হয় না, তাকে বরখাস্তও করা হয় না। এটা করা হলো যখন রিজেন্টের হাসপাতালে ঘটনাটা ঘটলো, তখন কিন্তু এই আলোচনাটির সামনে আসা, কিন্তু তাকে রিজেন্টের এই ঘটনা না হলে সে পার পেয়ে যেত কিনা সেটা একটা প্রশ্ন। কারণ উনি সরকারি কাজ করেন, উনি সরকারি কর্মকর্তা, সরকারি ডাক্তার, এবং উনি একটি এনজিও চেয়ারম্যান কিভাবে হয়েছেন, যদিও উনি আজকে আদালতে নিজে বলেছেন যে উনি একটা চেয়ারম্যান না, কিন্তু আমরা তাকে নানা জায়গায় দেখেছি এবং এই পরিচয়ে তাকে বক্তব্য দিতেও দেখেছি আমরা। বা সেই দিন যখন যদি খোঁজ করতো আইন শৃঙ্খলা বাহিনী, জেকেজির ওই তার এক্সিকিউটিভ, যে মূল এক্সিকিউটিভ ডাক্তার আরিফ, তাকে যদি গ্রেপ্তার করার পরে যদি এই খোঁজ খবর হতো, তাহলে হয়তো ডাক্তার সাবরিনার বিরুদ্ধে ব্যবস্থাটা আগে নিতে পারতো। এই যে দেরি হয়ে গেল, এই যে সমন্বয় থাকলো না, এই কথাটি কিন্তু আমরা বারবার বলছি যে অনেক কাজ হয়তো সরকার ভালো করে, কিন্তু সেই ভালো কাজেরও তারা প্রশংসা পায় না, বা সরকারকে আমরা সাধুবাদ দিতে পারি না, কারণ এই কাজগুলো অনেক দেরিতে হয় বা সময় মতো হয় না। দেখেন, আপনি যখন অনেকগুলো উদাহরণ দিলেন, কুইক রেন্টাল থেকে শুরু করে আরো অনেক কিছু, কুইক রেন্টাল সম্পর্কে আমরা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ব্যাখ্যাও শুনেছি এর আগে। আমি আরেকটু যদি নতুন খবর দেই, যেটি আজকে কালকে গত দুদিনে দুটি পত্রিকায় বেরিয়েছে, যে সর্বশেষ এই যে আমরা জুমে আপনার সাথে টক সাথে যোগ দিচ্ছি,
এই যে সর্বশেষ আমরা প্রযুক্তি, করোনার কারণে আমরা এই প্রযুক্তি দিয়ে আমরা টেলিভিশন চ্যানেলগুলো টক শোর আয়োজন করছি, বা বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরগুলো জুম মিটিং এ তাদের নিজস্ব মিটিং ব্যবস্থা করছে, যাতে অফিসে যেতে না হয়, শারীরিক দূরত্ব বা সামাজিক দূরত্ব বা শারীরিক স্বাস্থ্যবিধি, আমরা করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য। সেখানে খবর হলো যে আইএমইডি, আপনি জানেন, ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন ডিপার্টমেন্ট, আমাদের পরিকল্পনা মন্ত্রণালয় বা পরিকল্পনা কমিশন, সেই আইএমইডির একটি জুম মিটিং এর বিল করা হয়েছে 1 কোটি সামথিং, মানে 1 কোটি টাকার বেশি। তাহলে জুম মিটিং হলো, হ্যাঁ, সেখানে একটি খাবার খরচও রাখা হয়েছে, যে খাবার বাবদ এত টাকা খরচ। তাহলে এই যে নতুন পদ্ধতি, আমরা জুম, এই যে নতুন করে একটি প্রযুক্তি ব্যবহার করছি, সেখানেও সরকারি একটি দপ্তর একটি দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়লেন। এখানে কিন্তু কোনো প্রভাবশালী নাই, এখানে সবাই তারা সরকারি কর্মকর্তা, তারা নিজেরা মিটিং করেছেন, সেখানে 1 কোটি টাকার বেশি তারা বিল করেছে। এই যে দুর্নীতির জায়গাটি, এটি অনেকবার বলা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। কিন্তু আমরা দেখছি 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহারে খুব শক্ত করে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বারবার সেটি বলছেন। কিন্তু আমরা কি দেখি কি প্রধানমন্ত্রীর কথা কি কেউ ভয় করে না? সরকারের কোনো পদক্ষেপে কি কেউ কি ভীত হয় না? কেউ কি আতঙ্কিত হয় না? দুর্নীতিবাজরা বা এই সমস্ত মানুষ যারা আছে, তারা একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু। এবং দেখেন, যে কথাগুলো অধিক বলা হচ্ছে গত কয়েকদিন ধরে রিজেন্ট হাসপাতাল সম্পর্কে, যে একজন প্রতারক কিভাবে সরকারের সাথে চুক্তি করলো, এবং 2016 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে টাউট উল্লেখ করে আইজি কে বলেছিল ব্যবস্থা নিতে। 2016 সালে যদি সেই ব্যবস্থা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা অনুযায়ী যদি আমাদের পুলিশ বাহিনী নিত, তাহলে হয়তো এই জীবন মরণের প্রতারণার মধ্যে হয়তো আমাদের পড়তে হতো না। আমরা বলছি জবাবদিহিতার বাংলাদেশ চাই। এই শাহেদকে কিন্তু অনেকেই পৃষ্ঠপোষক করেছে, এবং তাদের পৃষ্ঠপোষকতাতেই কিন্তু শাহেদ আজকে এই ভয়ঙ্কর, এত বড় ভয়ঙ্কর হয়ে উঠেছে, কারণ সে সুযোগ পেয়েছে। আপনি যে কথাটি বললেন যে 2016 সালে আইন শৃঙ্খলা বাহিনী যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নিত, তাহলে কিন্তু আজকে এত বড় ঘটনা ঘটাতে পারতো না। টাকা তো নিয়েছে, কিন্তু যে ভয়ঙ্কর আপনার ক্রাইমটা সে করেছে, যে প্রচুর মানুষকে সে ভুয়া সার্টিফিকেট দিয়েছে, এবং করোনাটা হয়তো অনেক অনেক বেশি, তার জন্য অনেকে হয়তো প্রাণও হারিয়েছে। আমার প্রশ্ন হলো, তখনকার যে মানুষগুলো এই লোকটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, তাদেরকে কেন আপনার জবাবদিহিতার মধ্যে আনা যায় না? এখনো তো হচ্ছে না। আজকে আমরা সবাই, আজকে স্বাস্থ্য সচিবের কাছে গিয়েছিলেন, রিপোর্টাররা ডিজির কাছে গিয়েছিলেন, যে আপনি এটিকে, ডিজি বলেছেন যে এই জবাব আমি স্বাস্থ্য মন্ত্রণালয়কে দেবো। স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রায় উল্লেখ করে উনি যে বিজ্ঞপ্তি প্রচার করেছিলেন, মাননীয় মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তরের বলেছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উনি এগুলো করেছেন। সে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্যমন্ত্রী বা তৎকালীন স্বাস্থ্য সচিব? এই কথাগুলো কিন্তু উনি উল্লেখ করেছেন সরাসরি না হলেও। তাহলে এখন সেই জন্য তাকে শোকজ করা হয়েছে। তা আমরা তো তাকে ওএসডি করতে দেখলাম না, তাৎক্ষণিক একটা ব্যবস্থা। দেখেন, সাবরিনা একজন সরকারি কর্মকর্তা, তার বিরুদ্ধে আমরা যে কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে একটি ব্যবস্থা নেওয়ার একটা প্রক্রিয়া দেখি। কিন্তু যেহেতু সরকারের যদি এখানে যদি আমি দেখি যে তারা জিরো টলারেন্স করলেন, যে তারা সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার এবং সঙ্গে সঙ্গে তাকে সাময়িক বরখাস্ত করেছেন, তারপরে আইন কানুন কি আছে সেগুলো তারা দেখবেন। কিন্তু এই তাৎক্ষণিক ব্যবস্থা তো আমরা অন্য কোনো জায়গায় দেখছি না। আমরা যিনি এই যাদের দেখার কথা ছিল যে তার 2014 সালের এক্সপায়ার হওয়া লাইসেন্স নবায়ন হয়নি, এবং আমরা আরো বলেছি, আমরা 2 দিন আগে 3 দিন আগেও বলেছি যে উনি আসলে একটি প্যাথোলজিক্যাল সেন্টার হিসেবে রিজেন্টকে রেজিস্ট্রি করেছেন, তাকে হাসপাতাল হিসেবে দেওয়া হলো। আজকে আমরা নতুন করে খবর করলাম আমাদের টেলিভিশনে এবং অন্য একটি টেলিভিশনে, যে উনি পদ্মা ব্যাংক থেকে 2 কোটি টাকার বেশি ঋণগ্রস্ত, এবং উনি একটি কিস্তিও জমা দেন নাই। উনি একটি 1 কোটি টাকার এফডিআর এর বিপরীতে 2 কোটির বেশি টাকা লোন নিয়েছিলেন, একটি কিস্তি জমা না দেওয়ার কারণে ওনার ওই 1 কোটি টাকার ফিক্সড ডিপোজিট ফরফিট হয়েছে। কিন্তু তারপরে যে বাকি টাকা সুদে আসলে যাওয়া হয়েছে, উনি তার একটি কিস্তিও পরিশোধ করেন নাই। এইরকম একটি মানুষ যদি সমাজে ঘুরে বেড়ায় এবং তার বিরুদ্ধে যদি আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা না নেয়, বা যারা স্বাস্থ্যের দ্বারা দায়িত্বে, এই সংক্রমণ অতিমারি মহামারীর সময়ে যদি তাকে দায়িত্ব দেওয়া হয়, এবং আমাদের সহকারী পরিচালক একজন ডাক্তার আয়েশা আক্তার, উনি বলেছিলেন যে আর উনি জরুরিভাবে এগিয়ে এসেছেন, তাই মানব কারণে তার সাথে চুক্তি করা হয়েছে। কিন্তু রুহুল হক সাবেক স্বাস্থ্যমন্ত্রী উনি তথ্য দিয়েছেন যে আরো একাধিক হাসপাতাল, এইটি বেসরকারি হাসপাতাল যুক্ত হতে চেয়েছিলেন শুরুর থেকেই, কিন্তু আবেদন থাকা সত্ত্বেও তাদের সেই আবেদনগুলো বিবেচনায় নেওয়া হয়নি। তাহলে এমন একটি হাসপাতালকে কেন বিবেচনায় নেওয়া হলো? এমন একটি এনজিও কে, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে, এই জেকেজি ফাউন্ডেশনকে, তাকে কেন নেওয়া হলো? তার জবাব কিন্তু এখনো স্বাস্থ্য
অধিদপ্তর যে জবাব দিয়েছে উল্টো সেই জবাবকে ধরে স্বাস্থ্য মন্ত্রণালয় তাকে শোকজ করেছে এবং 3 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তাকে তো আমরা সাময়িকভাবে একটা ওএসডিও করতে পারলাম না বা ওএসডি করা হলো না। এখন উনি নিজের কাগজপত্র ঠিক করে নিজের দপ্তরে বসে সকলকে মিলে একটা হয়তো বক্তব্য দিবেন। এটা কি একটু দেরি হয়ে যাচ্ছে না ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে? এবং স্বাস্থ্য বিভাগকে বারবার ঢেলে সাজানো সমন্বয়ের কথা কিন্তু আমরা সেই মার্চ মাসে আপনি টকশোতে বলেছি, তারপর এপ্রিল গিয়েছে, মে গিয়েছে, জুন গিয়েছে, এখন আমাদের আইডিসিআর এর চিফ সায়েন্টিফিক অফিসার বলছেন যে এটা চূড়ায় উঠে আমরা নাকি কমের দিকে যাচ্ছি। কিন্তু আজকের যে পরিসংখ্যান আমরা পাচ্ছি সংবাদ সম্মেলনে, সেখানে আমরা দেখছি যে সেখানে যদি আপনি বিশ্লেষণ করেন তথ্য উপাত্ত, তাহলে দেখা যায় যে শনাক্তের সংখ্যা মানে শনাক্তের সংখ্যা হয়তো কমেছে কিন্তু শনাক্তের হার কিন্তু বেড়ে গেছে। প্রায় 25% এখন শনাক্ত হিসেবে দেখা যাচ্ছে যত নমুনা পরীক্ষা করা হচ্ছে। তাহলে কিভাবে আমরা বলবো যে সংক্রমণ কমে গেছে? বা এই যে নমুনা পরীক্ষা যে কমে গেল 18,000 পর্যন্ত এটি উঠেছিল, সেটি কিন্তু আবার কিন্তু 11, 12, 13,000-এর মধ্যে চলে এসেছে। তাহলে এই যে অনেকগুলো ল্যাব দেওয়া হয়েছে, তাহলে কি বেশিরভাগ ল্যাবে, কালকে আপনি জানেন যে 5টি ল্যাবকে আবার বাতিল করা হয়েছে কারণ তারা ঠিক সময় কাজ শুরু করতে পারেনি। তাহলে এই যে 5টি ল্যাবকে দেওয়া হলো, তাদেরকে যোগ্যতা বা ক্ষমতা বা তাদের যে আন্তরিকতা নাই সেটাও কিন্তু প্রমাণ হলো। তাহলে এই 5টি, এর মধ্যে শাহাবুদ্দিন মেডিকেল কলেজের মতন একটি স্বনামধন্য মেডিকেল কলেজ হাসপাতালও কিন্তু আছে। তাহলে তারা যদি ঠিকভাবে কাজ না করে, তাদের সাথে চুক্তিবদ্ধ হওয়া এবং এটি ঠিক আগে কেন ঘটনাগুলো ঘটলো না, তার জবাব কিন্তু আমরা খুব পাচ্ছি না। আমরা প্রতিদিন যে সংবাদ সম্মেলন পাই, যেখানে একজন অতিরিক্ত মহাপরিচালক পর্যায়ের কর্মকর্তা সংবাদ সম্মেলনটি করেন, সেখানে কিন্তু আমাদের সাংবাদিকরা কোনো প্রশ্ন করার কোনো সুযোগ পান নাই। আজকে স্বাস্থ্য কথা বলবেন না, আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক করেছেন, তিনি মিডিয়ার সাথে কোনো কথা বলবেন না। তাহলে মিডিয়ার কাছে জবাব দিতে কে করবে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে? জি, ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, দেশের টাকা লুট করে বিদেশে পাচার করা হচ্ছে, 10 টাকার কেনাকাটায় 100 টাকা বিল করা হচ্ছে, রাস্তা বানানোর কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে, টেকসই হচ্ছে না, জনগণের প্রচন্ড ভোগান্তি হচ্ছে, কিন্তু কোথাও জবাবদিহিতা দেখছি না। কারণ কি বলে আপনি মনে করেন? এবং এই যে স্বাস্থ্য বিভাগের যে কথাগুলো আমরা শুনলাম, যেভাবে আপনার শাহিদের মতো লোকরা মানে একেবারে সরকারের বিভিন্ন পর্যায়ে তাদের প্রভাব খাটিয়ে তাদের বিভিন্ন কাজ বাগিয়ে নিয়েছে, ব্যাংক থেকে লোন নিয়ে নিয়েছে এবং চূড়ান্ত ভাবে অপরাধ যেভাবে করেছে, জালিয়াতি করেছে, আপনার মিথ্যা আপনার সার্টিফিকেট দিয়েছে, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? এগুলোর কারণ কি বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ। আপনি সঠিক প্রশ্নটি আমার দিকে ছুঁড়ে দিয়েছেন। আমরা জানছি, দেখছি, প্রতিদিনই সমৃদ্ধ হচ্ছি বাংলাদেশের দুর্নীতি সম্পর্কে, এবং এটাও স্বীকার করতে হবে যে চোর বাটপারগুলো ধরা পড়ছে এখন। এটা আমাদেরকে যতই বিপন্ন বিস্ময়ে স্বীকার করুক না কেন, এটা বাস্তবতা। তো এখন এই কারণটি হচ্ছে সবচেয়ে বড় কথা। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ, বর্তমানের বাংলাদেশ ইতিহাসের বাংলাদেশ থেকে বিচ্যুত হয়ে আছে। আমি একটু সাহিত্যের দিক থেকে কথা বলতে চাচ্ছি। অল্ডাস হাক্সলির একটি উপন্যাস আছে চমৎকার, পয়েন্ট কাউন্টার পয়েন্ট। সেখানে একটি চরিত্র, প্রধান চরিত্র, সে প্রাচীন ভারতের সভ্যতা প্রশাসন নিয়ে খুব আকর্ষণ বোধ করেছে এবং সেই জন্য সে গবেষণা করছিল। তো কারণটি হচ্ছে প্রাচীন ভারতের নাকি প্রশাসনে এই জবাবদিহিতা ছিল সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যেটা তাকে আকর্ষণ করত এবং যা সেই সময়ের ইউরোপে সে খুঁজে পাচ্ছিল না আর কি। তো এখন ওই সময় সাহিত্যের পাতায় ধরা পড়েছে যে আমাদের প্রশাসনে এক ধরনের জবাবদিহিতা ছিল, এখন নেই। একটি কথা মনে রাখতে হবে, আমরা তো তার স্বরে চিৎকার করি যে আমাদের গণতন্ত্র পেয়ে গেছি। বিশেষ করে 90-এর পর থেকে তো আমরা আত্মশ্লাঘা বোধ করছি যে গণতন্ত্র পেয়ে গেছি, নির্বাচন হচ্ছে, নির্বাচিত সরকার আছে। কিন্তু গণতন্ত্রের সবচেয়ে বড় দুটো বৈশিষ্ট্য হচ্ছে
এই জবাবদিহিতার পাশাপাশি স্বচ্ছতা। আপনি জবাবদিহিতা নিয়ে আজকের আলোচনার আয়োজন করেছেন, আপনাকে ধন্যবাদ। পাশাপাশি স্বচ্ছতার কথাটিও বলতে হবে। এই দুটোর যথেষ্ট অভাব বাংলাদেশে। কারণ বাংলাদেশে কেন হলো এটা, দেখুন একটু এক এক করে এগিয়ে যাই। বঙ্গবন্ধু বলতেন, কয়েকটি বক্তৃতায় বলেছেন, বিশেষ করে 19 জুন 1975-এর একটি বক্তৃতায় তিনি বলেছেন, দুর্নীতি কারা করে? আমার শ্রমিক, আমার মজুর দুর্নীতি করে না। দুর্নীতি করে কোট প্যান্ট শার্ট পরা যারা, অর্থাৎ 5%। তিনি বলেছেন 5%। তো বাংলাদেশে দুর্নীতির সংকটটা কিন্তু বেশি বড় ব্যাপৃত নয়, এই 5%-এর মধ্যেই সীমিত আছে। এবং আর একটা কথা বঙ্গবন্ধু বলেছিলেন আর একটি বক্তৃতায়, যে আপনারা আত্মসমালোচনা করুন, আত্মসংযম করুন, আত্মশুদ্ধি করুন। চমৎকার তিনটি কথা। এই তিনটি যথেষ্ট অভাব আছে। আর একটি কারণ আমি উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে, দেখুন আপনি কিন্তু বেশ ভালো করে উল্লেখ করেছেন জনগণের অর্থ। সারা দেশ পরিচালিত হচ্ছে জনগণের অর্থে, বা জনগণের নামে ভিক্ষে করা আনা অর্থ। এই যে পদ্মা সেতু হচ্ছে, পদ্মা সেতুর সিদ্ধান্ত, সাহসী সিদ্ধান্তের কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রীর, কিন্তু পদ্মা সেতু তৈরি করবার সম্পূর্ণ কৃতিত্ব বাংলাদেশের মানুষের, কারণ তাদের করের টাকায় হচ্ছে। কিন্তু সেই পদ্মা সেতুর ব্যয় ক্রমান্বয়ে যেভাবে বাড়ছে, তা কিন্তু বেশ চিন্তার কারণ। কিছুটা বাড়বে, অনস্বীকার্য পরিস্থিতি, পরিবেশ বা মেট্রো রেল একই অবস্থা। সবই কিন্তু এখন পাবলিক ফান্ড বা পাবলিক মানি বলতে যা বোঝায়, তার অর্থ, একবার আমি যখন বাংলা একাডেমিতে কাজ করছিলাম, সেই সময় মন্ত্রী পরিষদে একটি সভায় আমাকে অংশগ্রহণ করতে হয়েছিল। তখন আমি কিন্তু স্পষ্ট করে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেছি, পাবলিক ফান্ড মানে সরকারি টাকা নয়, পাবলিক ফান্ড মানে জনগণের টাকা। এই প্রতিটি টাকা ব্যয় করবার ক্ষেত্রে জবাবদিহিতা প্রয়োজন। এবং প্রসঙ্গক্রমে একটি ছোট্ট দৃষ্টান্তের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সেটি হচ্ছে, কদিন আগে একটি সরকারি প্রতিষ্ঠান থেকে আমি একটা সুন্দর চিঠি পেলাম। আমি একটা লেখা দিয়েছিলাম তাদেরকে। তো লেখা যে বইতে ছাপা হয়েছে পত্রিকায়, সেটা আমাকে পাঠিয়েছে, এবং মূল কর্তা ব্যক্তি আমাকে সুন্দর একটি চিঠি দিয়েছেন। তো আমি চিঠিটি নেড়ে চেড়ে দেখলাম, এই জন্যে যে অত্যন্ত দামি বিদেশি কাগজে ওই চিঠিটি লেখা। এই কাগজ কি বাংলাদেশে এর চাইতে একটু কম মানের কাগজ নাই? সরকারিভাবে কেন এত ব্যয় করা হয়? কে হুকুম দিয়েছে? জনগণের অর্থ কে খরচ করবার এই হুকুমটা দিয়েছে? কোনো জবাবদিহিতা নাই। আপনি স্বাস্থ্য খাত নিয়ে আমরা বেশি উচ্চাটন হয়ে গেছি। স্বাস্থ্য খাত নিজেই তো করোনা আক্রান্ত, কাজে স্বাস্থ্য খাতের মূল চিকিৎসাটা ওখানেই দরকার আর কি। এবং আর একটি কথা হচ্ছে, শুধু স্বাস্থ্য খাত নয়, বাংলাদেশে কোন খাত দুর্নীতি মুক্ত বলুন দেখি? মানে সারা অঙ্গে ঘা, আমি মলম দেব কোথায়? তবে যেমন বঙ্গবন্ধু, আবার বঙ্গবন্ধুর কথা বলছি, তিনি 26শে মার্চ 1975 বক্তৃতায় বলেছিলেন, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে বলছি, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে। এবং তিনি বলেছিলেন আরেকটা কথা, আরেকটি বক্তৃতায়, এত চোরের চোর, পাকিস্তান আমার সব নিয়ে গেছে, এই চোরাগুলোকে নিয়ে গেলে একটু বাঁচতাম। তো এই চোর এখনো, বঙ্গবন্ধু বেঁচে তাহলে দেখলেন যে কত চোর আছে এখানে বাংলাদেশে, কত রকমের চোর। তো সেই জন্যে এই চোর হলো কি করে? সবশেষে আপনার প্রশ্নের উত্তর আমি বলি কেন। জি, দেখুন, বাংলাদেশে আমরা বেশ মাথা ভারী একটা প্রশাসন কাঠামো পেয়েছি,
আমাদের সংসদ আছে, আমাদের প্রশাসক আছে, আমলাতন্ত্র আছে, নেতা আছে, নেতৃত্ব আছে, সবই আছে, কিন্তু যা নেই সেটা হচ্ছে শাসন। পণ্ডিত ব্যক্তিরা সুশাসনের কথা বলেন, আমি বলি সুশাসন অনেক পরের কথা। আগে শাসনের মৌলিক কাঠামোটি কি বাংলাদেশে এখন আছে? এই প্রশ্নটি আমি করতে চাই। এই যে দেখুন, কদিন আগে আমাদের যে ইউএনও, তাদেরকেও নাকি বিশাল জীব দেওয়া হবে। একটা কথা বলে রাখি, তৃতীয় দুনিয়ার মধ্যে বাংলাদেশের সরকার সবচেয়ে ব্যয়বহুল কার টাকায়? জনগণের টাকায়। সেই জনগণ কোথায় আছে? আজকে অর্ধেক দেশ বন্যার্ত, মানুষ খেতে পাচ্ছে না, মানুষ বাঁচতে পারছে না, কিন্তু আমার বিলাস ব্যসন সবই চলছে। এত দামি গাড়িতে কেন চড়তে হবে আমাদের মন্ত্রীদের বা কর্মকর্তাদের? আমি বুঝি না। বাংলাদেশ তো একটি গাড়িও উৎপাদন করে না, অ্যাসেম্বল করে আর কি, এই পর্যন্ত, এর বেশি কিছু না। তো শাসনটা নেই, এবং সেই জন্যে আমি মাঝে মধ্যে বলি বা লিখি, 1476-এ ইংল্যান্ডের এই অবস্থা ছিল। তখন যুদ্ধ চলছিল, গোলাপায়ের যুদ্ধ, 1455 থেকে 1485। সেই সময় একজন অবসরপ্রাপ্ত বিচারপতি সারা দেশকে দেখে যথেষ্ট মনে কষ্ট পেয়েছিলেন। তিনি সেই জন্য একটা বই লিখলেন, হাতে লেখা, তখনও ছাপা হয়নি, পাণ্ডুলিপি ব্রিটিশ মিউজিয়ামে আছে, গভর্নেন্স অব ইংল্যান্ড। বইটির লেখক স্যার জন ফর্টেস্কু। আর তিনি বলে দিলেন যে ইংল্যান্ডকে এইভাবে শাসন করলে, এইভাবে এই কাজ করলে ইংল্যান্ড ঠিক হবে। আমার কাছে মনে হয়, সম্মানিত উপস্থাপক, বাংলাদেশে বোধহয় এমন একজন কারু দরকার যে যারা সরকারকে বলে দেবেন যে শাসন কিভাবে চালাতে হয়। একটা বই লিখবেন, গভর্নেন্স অব বাংলাদেশ। মূল কথা জি। শাসন। দুর্নীতি শাসনে, দুর্নীতির শেকড় শাসন ব্যবস্থার মধ্যেই রয়েছে, শাসন কাঠামোর মধ্যে রয়ে গেছে, এবং সেই কাঠামো থেকে শাসনের যে ভাইরাস, সেটা যদি দূর করা যায়, সেই দুর্নীতির ভাইরাস দূর করা যায়, তবে শাসন ব্যবস্থা আমাদের কাঙ্ক্ষিত জবাবদিহিতার আওতার মধ্যে আসবে বলে আমার মনে হয়। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে একটি ফোন অনেকক্ষণ অপেক্ষা করছে। দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমি ইমরান সর্দার বলছি নাগপুর থেকে। জি, বলুন। আপনি কি শুনতে জি, পাচ্ছেন? আমার হচ্ছে যে সকলের কাছেই আমার একটা প্রশ্ন, যে আমরা সাধারণ জনগণ আজকে আজকে যে আমাদের যে দুর্নীতিগুলো স্বাস্থ্য খাতে দেখা যাচ্ছে, আমরা ইতিপূর্বে অনেক দুর্নীতি দেখছি যেগুলো ধরা পড়ার পরে এটা নিয়ে হইচই করা হয়, কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টে, বিশেষ করে স্বাস্থ্য খাতে বিভাগীয় পর্যায়ে হোক বা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, বেসরকারি হসপিটালগুলো তাদের কার্যক্রম কিভাবে পরিচালনা করছে, এটার একটা মনিটরিং টিম আছে বা থাকার কথা, এবং সেটা সম্পূর্ণ জনগণের টাকায়, যারা কর্মকর্তা কর্মচারী আছেন, আমাদের যে রাষ্ট্রের টাকা ব্যবহার করে তাদেরকে বেতন ভাতা দেওয়া হয়, গাড়ি দেওয়া হয়, এগুলো মনিটরিং করার জন্য। কিন্তু এত বড় একটা দুর্নীতি হয়ে গেল, 15,460টি রিপোর্ট দেওয়া হলো, যেটা কোনো পরীক্ষা না করেই। এই মনিটরিং টিমটা কি করছে? কোথায় ছিল এরা? আজকে আমরা ভয় পাচ্ছি, আমরা জনসাধারণ ভয় পাচ্ছি যে আমি যদি অসুস্থ হয়ে যাই, হসপিটালে গিয়ে আমি আসলে চিকিৎসা পাবো, নাকি হসপিটালে গেলেই আমার হয়তোবা মৃত্যু হয়ে যেতে পারে। আমি অসুস্থ হলে আমি বাসাতেই আমার আত্মীয় স্বজনের সেবা নিয়ে আমি থাকার চেষ্টা করতেছি। এটা কেন হবে? রাষ্ট্র আমার স্বাস্থ্যের সমস্ত দায়িত্ব রাষ্ট্রের, এটা একটা মৌলিক অধিকার। সেখান থেকে আমি কেন ভয় পাবো আমার মৌলিক অধিকার থেকে? এটা আমি আপনাদের মাধ্যমে রাষ্ট্রের কাছে জানতে চাই। আর একটা জিনিস, আমার একটা জিনিস, 30 সেকেন্ড 20 সেকেন্ড, প্রত্যেক ক্ষেত্রে যে প্রাইম মিনিস্টার সব কিছু বলে দিচ্ছে, এটা এইভাবে করেন, এটা এভাবে করেন। প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রধান আছেন, মন্ত্রী আছেন, প্রতিমন্ত্রীগণ আছেন, সচিবগণ আছেন, ওনারা সবাই প্রধানমন্ত্রীর উপরে মুখের দিকে তাকিয়ে আছেন। কেন? এনারা হচ্ছেন প্রধানমন্ত্রীর হ্যান্ড,
বুঝতে পেরেছি। ধন্যবাদ জনাব রুহিন হোসেন প্রিন্স। দেশে আইন আছে, আদালত আছে, একটি রাষ্ট্রীয় ব্যবস্থা আছে, তারপরও কেন পার পেয়ে যাবার এই সংস্কৃতি? ধন্যবাদ আপনাকে। আমি এই জাতীয় দুর্যোগ মুহূর্তে আমরা সবাই যাতে জাতীয় দুর্যোগটা কাটিয়ে উঠতে পারি সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করেই আপনার আলোচ্য বিষয়ে কয়েকটি কথা বলতে চাই। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক একটা দীর্ঘ আলোচনা করেছেন এবং আমরা অনেক কিছু আগেও শুনেছি, আজকেও শুনতে পেলাম। আমি ওনার একটা জায়গায় যদি চলে আসি, আপনি একটু আগে বললেন বাংলাদেশে কি কি নাকি আছে, কি কি আছে যেটা বললেন রিপিট করলাম না। আমি স্যারের কথা যদি কোট করি, স্যার তার অনেক কথাই বলছেন, সর্বঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা, ফলাফল কিন্তু সেই জায়গায় চলে এসেছে। এটাই বাস্তবতা। তাহলে আপনি একটু আগে যাদের কথা বললেন ওইটা যদি থাকে তাহলে তো এইরকমের হওয়ার কথা না। তাহলে ওইটা কোনটা আছে? এবার আমি প্রণবদার কথাই যাই। প্রণবদা তথ্য দিয়েই বলেছেন যে সাধারণভাবে কেউ ধরা পড়লে অমুক করলে বলছে কি বলে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে, তার মানে চালাচ্ছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। বাংলাদেশে এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি একটা সাধারণভাবে যদি বলি, সেটি একটা দেখি যে একটা প্রধানত অসৎ ব্যবসায়ী, অসৎ আমলা, অসৎ রাজনীতি, প্রধানত যারা যখন ক্ষমতায় থাকে তাদেরই কারণ না কারণ পৃষ্ঠপোষকতায় এই কাজগুলোই তারা চলে। আর এটা করতে পারে কেন পারে? এটার কারণে আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থা, সে অর্থনৈতিক ব্যবস্থার একটা খুব একটু খারাপ বাংলায় বললে বলা হয় চাঁদাবাজি অর্থনীতিতেই প্রধান, আরেকটা হচ্ছে ভদ্র বাংলায় বললে পরস্পরের সম্পর্কের মধ্য দিয়েই আজকে এক ধরনের একটা অর্থনৈতিক ব্যবস্থা লুটপাটের রাজত্ব কায়েম হচ্ছে। যারা প্রকৃতপক্ষে উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত যে জনগণ, তারা থেকে যাচ্ছে সাইড লাইনে, যেটা আনোয়ার স্যার যা বারবার ওই জনগণের কথাটা বলছেন, সেটাই হচ্ছে সম্পদ। এবার চলে আসি আপনার কথায়, আমি কোট করে বলছি। আপনি দেখেন শুরুতে বললেন বিদ্যুৎ নিয়ে একটা কথা, বিদ্যুৎ সহ আপনি সামগ্রিক জায়গাটা যদি দেখেন, প্রধানত ঘটছে কি, ফলাফল হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে ভুল নীতি আর একটা দুর্নীতি। তাহলে ভুল নীতি আর দুর্নীতি এই জায়গাতে আপনি কি জিরো টলারেন্স করতে পারছেন? এক নম্বর দুর্নীতি, অনেক সময় যখন ব্যক্তি ধরি, কিছু ব্যক্তির ভূমিকা নিচ্ছি, হ্যাঁ ঠিক, এটা তো বেঠিক না, কিন্তু এর পেছনে যে চক্র, এই চক্রকে দেখবেন বরাবর ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে, এইটা আমরা করতে পারি না। আর একটা বাস্তব কথা হচ্ছে বাংলাদেশে একটা ঘটনার পরে আরেকটা ঘটনা চলে আসছে বা নিয়ে আসা হচ্ছে, কাউন্টার পোজ করে জনগণ এটা ভুলে যাচ্ছে। তাহলে সেই রকম একটা এই দুর্নীতি এবং দুর্বৃত্তায়ী চক্র অব্যাহত থাকতেছে। আর সবচেয়ে হচ্ছে বড় কথা ভুল নীতি, যে নীতির উপরে আজকে তার উপরে দাঁড়িয়েই এই দুর্নীতি করার সুযোগ পাচ্ছে, যেটা আপনি বিদ্যুতের কথা বলেছেন, আমি আর রিপিট করলাম না, সময়ের বিবেচনায় এমনকি স্বাস্থ্য খাতের কথা যদি বলেন, দেখুন আমি এই শব্দটা সম্ভবত আপনাদের এখানে বলে এসেছি। এই যে এইখানে বলা হলো পর্দা অমুক যে দামের কথা, বা আমরা জানি এগুলো, কিন্তু দেখেন আইনি করে নেওয়া হচ্ছে কথার কথা টেন্ডারের নামে। যদি করে নেওয়া হয় যে আমি একটা বই কথার কথা 500 টাকার বই 2 লাখ টাকায় দেবো, আপনি শেষে কিন্তু আইনি ধরতে পারবেন না। এখানে উকিল সাহেব আছেন, তিনি হয়তো ব্যাখ্যা দেবেন অন্য কথা, কিন্তু এই ধরনের একটা আইনি মোড়কেই এই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। একটা নীতি, এই নীতি দেখা যায় বাংলাদেশ তার দেশপ্রেমিক মানুষ, বঙ্গবন্ধুর কথা বারবার স্যার উচ্চারণ করছেন, তাহলে চলে আসে কোথায়? বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা কি বলে যে রক্ত দিয়ে অর্জন করেছি, এবং এই 9 মাসের যুদ্ধ না, তার দীর্ঘ ধারাবাহিকতায়, তারপরে সংবিধান সেইখানে যা আছে, এবং টাইম টু টাইম সেই সংবিধান আমরা নিশ্চয়ই আরো উন্নত ধারায় করব, যেখানে জনগণের কথা যতটুকু আছে সেটুকু নাই। এটা দেখার জন্য অন্তত পক্ষে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সব কাজে জনগণের অংশ, এই 3টা কাজ আমরাও কোথাও খুঁজে পাচ্ছি না, যার কারণেই ওই দুর্বৃত্তায়িত চক্রই আজকে এই রাজত্ব করছে এবং অর্থনীতির ধারার লালন পালন করি হচ্ছে ওই দুর্বৃত্ত চক্র। আমাদের সাথে আমরা কখনোই সমাধান পাচ্ছি না, বাংলাদেশটা ওই ধারায় যাচ্ছে। ধন্যবাদ। আমাদের সাথে একটি ফোন আছে, দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মুস্তাফিজুর রহমান, আমি গুলশান থেকে কথা বলছি। জি জি, আমি প্রথমে আশিক সাহেব আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি সূচনা বক্তব্য যে কথাগুলো বলেছেন সেটি হচ্ছে আমাদের কথা। তো আমার প্রশ্নটি খুব ছোট, যে যা কিছু হচ্ছে এবং গত 3-4 মাস থেকে আপনারা প্রতিটি টেলিভিশন চ্যানেল বিজ্ঞ লোকজনদেরকে আলোচনা করছেন, আমরা সব শুনছি। তো আমার ছোট্ট প্রশ্নটি হচ্ছে এই, সরকার কি প্রশাসনের কাছে সারেন্ডার করেছেন?
জি, আপনার প্রশ্নের উত্তরটি আমরা খুঁজবো, কিন্তু প্রশ্নের উত্তরটি খুঁজবো একটি বিরতির পরে। বিরতির পরে এসে আপনার অ্যাডভোকেট মনজিল মোরশেদ, আপনার কাছে আমি এই দর্শকের প্রশ্নের উত্তরটি খুঁজবো। আহ, দর্শক, বেঙ্গল সিমেন্টের সৌজন্যে সম্প্রচারিত কেমন বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসছে অল্প সময়ের মধ্যে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত। দেখছেন কেমন বাংলাদেশ অনুষ্ঠান, সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আলোচনার বিষয় জবাবদিহিতার বাংলাদেশ চাই। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে বেঙ্গল সিমেন্টের সৌজন্যে। যারা মনজিল মোরশেদ বিরতির পূর্বে একজন আমাদের দর্শক একটি প্রশ্ন রেখেছেন, প্রশ্নটি দিয়ে যদি আপনি তার উত্তর দিয়ে যদি আপনি শুরু করেন। ধন্যবাদ আপনাকে। প্রশ্নের উত্তরটা পরে দেই, প্রথম শুরু করি আপনার বিজ্ঞ আলোচকদের বক্তব্য শুনলাম এবং আরটিভির দর্শক শ্রোতাদের সকলকে শুভেচ্ছা। দেখুন, আপনি যে সাবজেক্ট ম্যাটার বলেছেন সেটির সঙ্গে তুলনা করে দুটি উদাহরণ আজকে দিই। আমাদের সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ 4-5 বছর আগে থেকে প্রাক্তন আইজিপি শহীদুল হক সাহেব এবং এই বর্তমান আইজিপি যখন ডিজি র্যাব ছিলেন, ওনাদের সঙ্গে যৌথভাবে আমরা প্রবাসীদের হেল্প করার কাজ শুরু করি। আমাদের সংগঠনের থেকে আমরা এটা ফ্রি করছি, ফ্রি লিগাল সার্ভিস। কারণ বাইরের প্রবাসীরা দেশে এসে অনেক হয়রানির শিকার হয় এবং ওই দেশে বসে তারা সেইটা আলোচনা করেন এবং তাদের বংশধররা বাংলাদেশ সম্পর্কে একটা নেতিবাচক ধারণার সৃষ্টি হয়। এটি দূর করার জন্য আমরা কাজ শুরু করেছিলাম এবং সেই ঘটনার প্রেক্ষিতে আমেরিকান প্রবাসী ধানমন্ডিতে একটা বাসা এক রিয়েল এস্টেট কোম্পানি নিয়েছিল বিল্ডিং করে দিবে। 14 বছর পর্যন্ত তাকে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয় না এবং প্রবাসী সেলের মাধ্যমে আমরা তদন্ত করে 1 বছর আগে একটা ফ্ল্যাট তাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল, আর এখনো দেয় নাই। করোনার সময় তাদের ফ্যামিলি মহিলাদের উপরে তারা নির্যাতন করেছে, থানায় গিয়েছেন মামলা করার জন্য, সেই মামলা থানায় হয় নাই। পরবর্তীকালে আমাদের কাছে আবেদন করার পরে বিভিন্ন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাওয়ার পরে সর্বশেষ জানা গেল যে থানার উপরে একজন পুলিশ অফিসার প্রভাব বিস্তার করেছে যাতে মামলাটা না হয়। এটি হলো কেমন বাংলাদেশের একটি উদাহরণ এবং এই রকম ঘটনা অহরহ আমাদের কাছে আসছে, সব সময় আসছে, সব জায়গা থেকে আসছে। এখন আমরা যে আলোচনাগুলো আজকে করছি, এই কেমন বাংলাদেশ চাই, এই আলোচনার সূত্র ধরে নিশ্চয়ই আপনি দুটি জিনিস খুব বিবেচনা করেছেন। একটি হলো শাহেদের কর্মকাণ্ড, আর একটা হলো ডাক্তার সাবিনার কর্মকাণ্ড। এটি কিন্তু আমাদের সামনে। এখন আমাদের সমস্যা হলো যে আমাদের বাংলাদেশে এত ঘটনা আছে, প্রতিদিন এই ঘটনাগুলো আসবে আর পুরনো ঘটনাটা চাপা পড়ে যাবে। যেমন বুড়িগঙ্গায় আপনার 10 ফুট উচ্চ প্লাস্টিকের ব্যাগের একটা স্তূপ পড়েছে। ওই 10 ফুট আগের যে ব্যাগটা কবে পড়েছিল, কোত্থেকে পড়েছিল, ওটির আপনার হদিস পাবেন না। ওই বর্তমানে উপরে যে প্লাস্টিকটা আছে ওটিরই আপনি হদিস পাবেন। এবং বুড়িগঙ্গাকে ধ্বংস করার জন্য বুড়িগঙ্গা 80 সালে আমরা যারা এখানে আছি সবাই আমরা 80 সালের বুড়িগঙ্গা দেখেছি। এই বুড়িগঙ্গা তখন কি রকম ছিল, কেন ছিল? কারণ হলো তার যে সাপ্লাই লাইনগুলো, খাল সংযোগ সবগুলো যেভাবে ছিল সেই কারণে পানির প্রবাহ, এবং এই কারণে ওইটা তখন ভালো ছিল। কিন্তু আজকে কেন নাই? কারণ হলো তার সংযোগ লাইনগুলো বন্ধ হয়ে গেছে, বর্জ্য ফেলা হচ্ছে, যার ফলে তাকে ধ্বংস করা হচ্ছে এবং আমরা এখন ধ্বংসের চিত্রটাই দেখছি। একই রকম বাংলাদেশের অবস্থা। বাংলাদেশকে যদি আপনি ভালো দেখতে চাইতেন, যেটা বঙ্গবন্ধু বলেছেন যে চাটার দশ সব খেয়ে ফেলবে, চোরের কথা বলেছেন বঙ্গবন্ধু। আমাদের প্রফেসর আনোয়ার সাহেব বললেন যে উনি কারা দুর্নীতি করেন সেটা বলেছেন। আজকে বঙ্গবন্ধুর শতবার্ষিকী উপলক্ষে আমরা এই শতবর্ষ উপলক্ষে আমরা পালন করছি, কিন্তু এই কথাগুলোকে যদি সামনে আনাটাই মুখ খোলা, টেলিভিশনে কথাগুলো আমরা পাচ্ছি, কিন্তু এটার যদি বাস্তবিক কোনো প্রতিফলন আমরা না পাই, তাহলে আমরা কি মনে করব যে যারা আওয়ামী লীগ করেন তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করেন? আমি তো ব্যক্তিগতভাবে সেটা মনে করব না, কারণ বঙ্গবন্ধু হলো আওয়ামী লীগের সূত্র এবং বঙ্গবন্ধু জাতির পিতা মানি আমরা, তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। অর্থাৎ বঙ্গবন্ধু যে কথাগুলো বলেছেন, যে কথাগুলো করতে চেয়েছেন, বাংলার মানুষের জন্য যে সুখ শান্তি সুশাসন চেয়েছেন এবং দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা চেয়েছেন, সেটি যারা আওয়ামী লীগ করেন তারা যদি সেটি থেকে ভ্রুক্ষেপ না করেন, আমি তাদেরকে বঙ্গবন্ধুর উত্তরাধিকার বলবো না। এটা আমার রাইট আছে বলার। এখন প্রশ্ন আসতে পারে আপনি বললে কি আসে যায়? ট্রু, কারেক্ট। কারণ বাংলাদেশের অনেক মানুষ অনেক কিছু বলছে। আজকে এই কয়েক বছর ধরে, প্রায় 10-15 বছর ধরে বাংলাদেশে ধীরে ধীরে আমাদের যে সুশাসনের স্তর নিচে নামছে, ধীরে ধীরে আমাদের যে জনগণের যে ট্যাক্সের পয়সায় যে সমস্ত কার্যক্রম হচ্ছে সেখানে যে দুর্নীতি ঢুকে পড়ছে, ধীরে ধীরে সমস্ত ক্ষমতা যে কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে, ধীরে ধীরে আইন বিভাগ, বিচার বিভাগ থেকে শুরু করে সমস্ত জায়গায় যে আপনার অনিয়মগুলো হচ্ছে, এই সাংবাদিকদের মধ্যে রাজনীতি ঢুকে গেছে, আইনজীবীদের মধ্যে রাজনীতি ঢুকে গেছে, ডাক্তারদের মধ্যে রাজনীতি ঢুকে গেছে,
কোন প্রফেশনালরা রাষ্ট্রকে কোনো কন্ট্রিবিউট করতে পারছে না। এই যে ঘটনাগুলো 10-15 বছর থেকে হলো, আমরা কি কেউ কথা বলি নাই? আপনারা কথা বলেন নাই? সবাই বলেছেন। কেউ কি কর্ণপাত করেছে? কর্ণপাত করেনি। অতএব কর্ণপাত যদি না করে রেজাল্টটা কি হবে, সেই রেজাল্টটা আমাদেরকে দেখে যেতে হবে। এবং আপনি জানেন যে অনেক বছর আগে একজন লেখক লিখেছিলেন, সব সম্ভবের দেশ বাংলাদেশ, এবং সব সম্ভবের দেশ বাংলাদেশ। তবে হ্যাঁ, মাঝে মাঝে আমরা কিছুটা স্বস্তি ফিরে পাই, সেটা হলো ন্যাচারাল জাস্টিস, অর্থাৎ আল্লাহ তাআলা সুযোগটা সৃষ্টি করে দেন। ধরেন এই আজকে ডিজি হেলথ মার্চ মাসের 8 তারিখে রোগী পাওয়ার পর থেকে পুরো মার্চ মাস বাদ দিলাম প্রস্তুতি, এপ্রিল মে জুন 3.5 মাস থেকে কোন মানুষটা, আপনি যদি হিসাব করেন, শতকরা 95% মানুষ বলেছেন যে ডিজি অযোগ্যতার পরিচয় দিয়েছেন, যথাযথভাবে করোনা প্রতিরোধের জন্য ব্যবস্থা গ্রহণ করেননি, অনিয়ম করেছে। কিন্তু 95% লোক বললেও, 95% মিডিয়ায় বললেও কোনো প্রতিকার কি তার বিরুদ্ধে হয়েছে? হয়নি, কেউ করেননি। কেন করেন নাই? উই ডোন্ট নো, আমরা জানি না কোথায় তার শক্তি। কিন্তু ন্যাচারাল জাস্টিস হয়েছে। আজকে দেখেন অ্যাডভোকেট মঞ্জির মোর্শেদ, এই যে ডিজি যে বক্তব্যটি দিয়েছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কিংবা সুপারিশে রিজেন্ট হাসপাতালকে উনি অনুমতি দিয়েছেন, তো খুঁজে কেন দেখছে না যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষটা কে, কারা কারা এই সিন্ডিকেটের সাথে ছিল? এটাই আমি বলতে চাচ্ছিলাম যে দেখুন, এগুলা কিন্তু কথা ছিল বের করা, কিন্তু আমরা কেউ বের করি নাই। এখন ন্যাচারাল জাস্টিস যেটা হয়েছে সেটা হলো উনি একটা স্টেটমেন্ট দিয়ে ঘটনাগুলো মানুষের সামনে চলে আসছে। এখন হেলথ তাকে ফোকাস করেছে, উনি আরো কথা বলবেন, দেখবেন দুজনের মধ্যে কথার মধ্যে সবকিছু বের হয়ে যাবে। তখন হয়তো ভবিষ্যতে আমরা দেখবো যে দুদক আসছে, তারপরে র্যাব এসছে, প্রধানমন্ত্রীর অফিস এসছে, সবাই এসে যাবে। কারণ ওই ন্যাচারাল জাস্টিস ছাড়া আমাদের হাতে আর কিছু নাই। আমাদের হাত এখন বন্ধ হয়ে গেছে, আমরা অসহায় হয়ে গেছি। এখন আল্লাহ তাআলার কাছে যে আমাদের সঠিক পথে পরিচালনা করো, এই কথা বলা ছাড়া আমাদের আর খুব একটা বেশি কিছু আছে। আমি ব্যক্তিগতভাবে যত দেখলাম, এই করোনা নিয়ে যে অভিজ্ঞতা হলো আজকে 3 মাস 3.5 মাস থেকে, করোনা এই দেশের প্রভাব বিস্তার করার ক্ষেত্রে প্রথম দায়িত্ব ছিল এয়ারপোর্টে, করেননি তারা। তারপরে ছড়াইয়ে গেল। কয়েকদিন আগে আপনি যেদিন আপনার এই যে ইতালিতে এয়ারপোর্ট বন্ধ করে দিল, আবার আপনারা রিপিট করেছেন এয়ারপোর্টে যখন এই হজ ক্যাম্পে যে লোকগুলো নেওয়া হয়েছিল, কি লম্ফজম্প করেছিল। কোন অফিসার সেখানে দায়িত্ব পালন করো, ওই লম্ফে জম্পের কারণে কেন তাদেরকে ছেড়ে দেওয়া হলো এবং এই ছড়াইয়ে গেল সমস্ত দেশে, এটা কি খুঁজে দেখা হয়েছে? এবং আজকে যে পরিণতিগুলো হচ্ছে, প্রত্যেকটা ভুলের খেসারত এই জাতিকে দেওয়া হচ্ছে। যে কথাটা আপনার দুই একজনে বলেছেন, যদি আজকে আমরা এই সমস্ত কর্মকাণ্ডের জন্য, কারণ এখন বিশ্ব হলো গ্লোবাল ভিলেজ, এখানে কি হচ্ছে হয়তো বাংলায় হচ্ছে, কিন্তু বিদেশিদের তো সমস্ত ইংরেজি জানা লোক এখানে আছে, অনেকে বাংলাও জানে, অনেক চাইনিজ, অনেক ইতালিয়ান দেখবেন যে বাংলাও জানে, ওদের ভাষাও জানে। অতএব আমার এখানে কি হচ্ছে, সব বিদেশে চলে যাচ্ছে। অতএব আমাদের কর্মকাণ্ডের কারণে এই যে আমরা যে প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছি, যথাযথ ব্যবস্থা নেই, হজবরল অবস্থা, এই বিষয়গুলো যদি বিদেশে চলে যায়, আর করোনার ভ্যাকসিন যদি ডিসেম্বরের মধ্যে না আসে, এটি যদি আরো 1 বছর প্রলং করে, তাহলে আমাদের বিদেশের সঙ্গে সংযোগটা কি হবে একটু যদি কল্পনা করেন, তাহলে আমি তো মনে হয়, আমার খুব ভয় হয় যে আমরা বাংলাদেশকে কত দূরে, অর্থাৎ ঝড়ের কারণে যখন একটা বাতাস যখন প্রচন্ড ঝড়ের বেগে এসে একটা গাছ বা একটা ঘরকে যেভাবে বিধ্বস্ত করে, আমরা এই করোনার এই বিদেশি চাপের বিধ্বস্তের কারণে আমরা সেই বিধ্বস্ত হব কিনা সেই ভয় আমার হয়। এবং সেটা ভোগ করবে জানেন, একটু আমি বলি, সেটা ভোগ করবে কি জানেন? সেটা ভোগ করবে ওই যে বঙ্গবন্ধু যেটা বলেছেন, 95% মানুষ তারা দুর্নীতি করে না, তারা করবে কেন? যারা 5%, যারা হাজার হাজার কোটি টাকা ব্যবসা করে, হাজার হাজার কোটি টাকা লোন নেয় তাকে, তারা ভোগ করবে না। কারণ তারা প্লেন ভাড়া করে তাদের স্বশা দেশে, যেখানে স্ত্রী রেখেছে, ছেলে মেয়ে রেখেছে, অথবা যেখানে বাড়ি আছে, বেগমপাড়া আছে, তারা সেখানে চলে যাবে। কিন্তু ওই ভোগান্তিটা ভোগ করতে হবে 90% সাধারণ মানুষের, এবং সেই 90% এর মধ্যে আমরা যারা আছি এখানে আছি। আমার এখনো অনুরোধ থাকবে, আজকে আমরা টকশোতে কথা বলি, কিন্তু এইটা কথা না, মাননীয় প্রধানমন্ত্রী এত রাত্রি নিশ্চয়ই এগুলো শুনছেন না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তো অনেকগুলো উপদেষ্টা আছেন, কেন তারা মুখ বন্ধ করে রেখেছেন? কোন আপনি উপদেষ্টা হয়েছেন, এরপরে আপনি কি হইতে চান, কি আর হওয়া দরকার আছে? এখন আমরা দেখছি আমাদের বুদ্ধিজীবীদের মধ্যে একটা লোভ সৃষ্টি হয়ে গেছে, শুধু সিঁড়ি বেয়ে বেয়ে কিভাবে উপরে উঠবো। আমি আইনজীবী থাকলে আমি কিভাবে জজ হব, আমি কিভাবে আইনমন্ত্রী হব, আপনি সাংবাদিক থাকলে কিভাবে আপনি একটা উপদেষ্টা হবেন, আপনি প্রফেসর থাকলে কিভাবে ভাইস চ্যান্সেলর হবেন, কিভাবে ভিসি হবেন, আপনি এমপি থাকলে কিভাবে মন্ত্রী হবেন, আপনি সাংবাদিক থাকলে কিভাবে তাদের প্রেস সেক্রেটারি হবেন। এই যে প্রতিযোগিতা, অসম প্রতিযোগিতা, যেটার কারণে সমস্ত দেশে আজকে ভয়াবহ পরিস্থিতি, এবং এটা যারা ক্ষমতায় আছে তাদের উচিত ছিল এই অসম প্রতিযোগিতাকে বন্ধ করা, স্টপ করা, কারণ এটা রাষ্ট্রের জন্য
ভালো জিনিস বয়ে আনে না, যেটার পরিণতি আজকে হয়েছে দেখেন। এখন মানুষ অনেক কথাই বলে কিন্তু আপনাকে সামনে বলবে না, কারণ হচ্ছে কেউ যদি শুনে আবার কোনো সমস্যা হয়, সামনে কিন্তু অনেকে কথা বলে না, এবং এই কথাগুলো আস্তে আস্তে আরো স্তীমিত হয়ে যাবে, সেটার ক্ষতি হবে রাষ্ট্রের। কারণ রাষ্ট্র তো কোনো ব্যক্তির না, রাষ্ট্র তো 16 কোটি মানুষের, এবং রাষ্ট্র নেতৃত্ব একজনে দেওয়া যায় না। রাষ্ট্র দেওয়ার জন্য পলিটিক্যাল সায়েন্সই বলা আছে যে রাষ্ট্র পরিচালনার জন্য একটা সিস্টেম লাগে, মেকানিজম লাগে। একজন ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করতে পারে না, কিন্তু আজকে তাই হয়েছে। প্রধানমন্ত্রীকে সব সিদ্ধান্ত দিতে হয়। আজকে দেখেন এই ডিজিপি গ্রেপ্তারও যদি প্রশ্ন আসে, কখনোই প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া হবে না, কারণ ওইভাবে আটকাবে, জালে আটকাতে আটকাতে এক পর্যায়ে প্রধানমন্ত্রী বাধ্য হবে সেটা করতে। কারণ আমরা দেখেছি যে আওয়ামী লীগের এমপি মারা যাওয়ার পরেও পুলিশ তাকে গ্রেপ্তার করে না যতক্ষণ প্রধানমন্ত্রী না বলে। অর্থাৎ প্রশাসন বা সর্বস্তরে এমন একটা দুরবস্থার সৃষ্টি হয়েছে যে আমরা কেউ কোনো কথা বলছি না, আমরা নিশ্চুপ হয়ে গেছি। আমরা আমাদের যে মেধা, যোগ্যতা, দায়িত্ব আমরা কিছু পালন করছি না, আমরা সব প্রধানমন্ত্রীর উপরে ছেড়ে দিয়েছি। কিন্তু এক ব্যক্তির পক্ষে পুরো একটা 16 কোটি মানুষকে আপনার নিরাপদে রাখা এবং তাদের ভালো মতন দেখা, এটা তো সম্ভব না। এই সম্ভবের জায়গাটা বুঝতে হবে, এবং সে বুঝে অনতিবিলম্বে যদি সেই ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমাদের একমাত্রই বলার থাকবে, আমাদের আল্লাহ তাআলার উপরে চাওয়া ছাড়া আর কোনো ভরসা থাকবে না। জি, ধন্যবাদ। এখন আমাদের আসছে না। আমাদের সাথে একটি ফোন আছে, দর্শক নাম বলে আপনার প্রশ্নটি করুন। জি, সালাম আলাইকুম। আমি রহিম মানিকগঞ্জ। জি জি, প্রশ্নটা হচ্ছে বিজ্ঞ আলোচকদের কাছে আমার একটা বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই। সেটা হলো, আমরা দেখছি যে সাহেবের মতো এরকম দুষ্কৃতিকারী বা অনিয়মকারী দুর্নীতিবাজ ব্যক্তিবর্গ সরকারের শীর্ষ পর্যায়ে, প্রধানমন্ত্রীর বাসভবন, ইভেন কি আপনার গণভবন, আবার র্যাবের ডিজি, পুলিশ প্রশাসনের ডিজির সাথে, আইজিপির সাথে, সবার সাথে তাদের আনাগোনা সবখানে উদ্বোস আছে, এই পর্যায়ে চলে যাচ্ছে। একেবারে সরকারের শীর্ষ পর্যায় পর্যন্ত সাহেদের মতো ব্যক্তিরা কিংবা সাবরিনার মতো মানুষরা চলে যাচ্ছে বা অনায়াসে তারা মেলামেশা করছে। তো আমার প্রশ্নটা হচ্ছে যে এই জায়গায় আসলে প্রধানমন্ত্রীর মতো ব্যক্তিত্বের ক্ষেত্রে কিংবা রাষ্ট্রপতির মতো ব্যক্তিত্বের ক্ষেত্রে এটা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কিনা? কারণ এরকম তো অনেক অনিয়মকারী বা দুষ্কৃতিকারী কিংবা জঙ্গি যারা আমরা দেখি মাঝে মাঝে মাথা চাড়া দিয়ে ওঠে, জঙ্গিরাও তো এরকম কোন অ্যাক্টিভিটি করতে পারে যারা এরকম একটা লিয়াজু মেনটেন করে প্রধানমন্ত্রী পর্যন্ত পর্যায়ে গেল, রাষ্ট্রপতি পর্যন্ত। ধন্যবাদ। ধন্যবাদ। আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। জনাব আহসানুল ইসলাম টিটু এমপি, দর্শকের যে প্রশ্নটি ছিল যে আসলে এরকম যে যারা যে শাহেদরা তারা যদি একেবারে শীর্ষ পর্যায়ে পর্যন্ত অবাধে চলে যেতে পারে, তো সেটা তো আসলে আমাদের জন্য ঝুঁকি, প্রচন্ড ঝুঁকির ব্যাপার সেটা। না, আপনার সাথে দ্বিমত করার তো কোনো সুযোগ নাই। আমি মনে করি যে এই ধরনের ব্যক্তি যখন সুবিধাবাদী ব্যক্তিগুলি সমাজের যখন বিভিন্ন জায়গায় অনুপ্রবেশ করে, তারা তাদের সুবিধা, ব্যক্তি স্বার্থের জন্য অনেক কিছুই করে। তো আমি আসলে প্রায় 4 জন অত্যন্ত সুবক্তা এবং প্রত্যেকের জায়গা থেকে দক্ষ ব্যক্তিত্ব, সাংবাদিক, আমাদের প্রিন্স ভাই, মঞ্জির মুর্শেদ সাহেব এবং আমাদের প্রফেসর সাহেব সবাই যার যার বক্তব্য রাখলেন। তো আমি যে জিনিসটা একটু অন্যভাবে দেখতে চাই সেটা হলো যে আমার মনে হয় যে আপনার বক্তব্যের আজকে শুরু ছিল জবাবদিহিতার বাংলাদেশ চাই। অবশ্যই সেই জবাবদিহিতাটা আসতে হবে হলো আমাদের স্বচ্ছতা এবং ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটির মাধ্যমে। এবং আমার যেটা মনে হয় সেটা হলো যে আমাদের এখানে যে জিনিসটা, যে ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বিল্ডিং, আমি কথাগুলি বলছি যে কথাগুলি আসে নাই সেটা নিয়ে, যে আমাদের ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বিল্ডিং এর জায়গাটা আরো শক্ত করতে হবে। এবং ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বিল্ডিং এর জায়গাটা শক্ত করতে হবে যেহেতু আমরা গণতান্ত্রিক দেশ, মানে পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি, আমাদের সংসদীয় গণতন্ত্রের ব্যবস্থাটা জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতার আরো বেশি করতে হবে। আমি যে জিনিসটা নিয়ে কাজ করছি আমরা বর্তমানে সেটা হলো যে আমাদের কিভাবে আমাদের বাজেটটাকে আরো বেশি পিপলস বাজেট করা যায়। সেখানে আমরা গত বছর ন্যাশনাল কনফারেন্সে আমরা প্রি বাজেট সেশনের কথা আমরা বলেছি। আসলে আমরা যেমন আমাদের কমিটি যে ফাংশনটা করে, যদিও এটা একটা বদ্ধ ঘরে করে, কিন্তু আমরা কিন্তু এখানে একটা পাবলিক হিয়ারিং আছে এবং আমাদের কমিটি থেকে একটা প্রস্তাব এসেছে যে আমেরিকায় যেমন পাবলিক হিয়ারিং গুলি প্রচার মাধ্যমে দেওয়া হয়, আপনারা যদি আমরা যে প্রায় এই যে গত 1.5 বছরে প্রায় 22-23টা মিটিং করেছি, এই মিটিং গুলায় যখন পাবলিক হিয়ারিং গুলি হয় এগুলো যদি প্রচার করা যেত তাহলে কিন্তু এই যে আজকে আমরা এটা করতে চাই। জনাব আহসানুল ইসলাম টিটু, আরেকটি টক শো তো আপনাকে আমি বলেছি, আমাদেরকে যদি একটু ব্যবস্থা করে দেয় আমরা অত্যন্ত খুশি হতাম এই পাবলিক হিয়ারিং গুলো একদম লাইভ স্ট্রিম করতে।
জি আমাদের অবশ্যই যদি আপনি ব্যবস্থা করে দেন, আমরা 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 করতে চাই এইগুলোকে একেবারে লাইভ সম্প্রচার। জি, তো আমার মনে হয় যে আমার কাছে যেটা মনে হয় আলোচনা থেকে বিভিন্ন কথা উঠে এসেছে যে এই বৈষয়িক যে মহামারীটা এখন আমাদের চলছে, যে এবং এটা কিন্তু প্রতি দিন, প্রতি সপ্তাহ, প্রতি মাসে এটার আকার প্রকার ভিন্নতর হচ্ছে। যেমন শুরুতে যখন আমেরিকার প্রাদুর্ভাব হলো তখন কিন্তু আমরা সবাইকে বলতে শুনেছি ভেন্টিলেটর ভেন্টিলেটর ভেন্টিলেটর। তারপরে দেখা গেল যে না, ভেন্টিলেটর মানেই মৃত্যু, এবং দেখা গেল যে এখন হাই ফ্লো অক্সিজেন অক্সিজেন এবং মানে মোটামুটি একটা ব্যবস্থা মানে কিন্তু ডেভেলপ করেছে। এখন যদি আমরা এই ব্যবস্থাগুলি কার্যকরভাবে করতে পারি তাহলে কিন্তু মৃত্যুর হার অনেক কমিয়ে আনা সম্ভব। এখন পর্যন্ত পার্সেন্টেজ ওয়াইজ আমাদের দেশে কিন্তু মৃত্যুর হার অনেক কম। হ্যাঁ, এর চেয়েও ভালো হতে পারতো, আমি কারোর সাথে দ্বিমত করছি না, বিনয়ের সাথে আমি কারোর সাথে দ্বিমত করছি না যে আরো ভালো হতে পারতো, কিন্তু আমাদের যে এখন পর্যন্ত যে অর্জন, আমি এটাকে খাটো করে দেখতে চাই না। প্রতিদিন যখন কোভিডে আক্রান্ত একজন লোক ভালো হয়ে আসে তখন কিন্তু এটা সাধুবাদ পাওয়ার যোগ্য। এর জন্য যে ডাক্তার, যে নার্স, যে হাসপাতাল কাজ করছে সেটা কিন্তু সাধুবাদ পাওয়ার। আমার মনে হয় যে আমাদের প্রচার মাধ্যমগুলি আরো বেশি যদি কার্যকর হতো তাহলে মানুষের আস্থার জায়গাটা আরো বেশি হতো। আমি আমরা কিন্তু আমি শুধু সকল চ্যানেলই করছে, যেমন আমাদের কিন্তু একটি প্রোগ্রামই আছে যে আপনার যারা ভালো হয়ে আসছে তাদেরকে প্রতিদিন আমরা টেলিভিশনে দেখাচ্ছি। আমরা বলছি যে করোনা যোদ্ধা, যারা করোনাকে জয় করে আসছে। আমরা ধন্যবাদ করছি। আমি বলি তাকে যোদ্ধা বলে লাভ নাই, তার পিছনে যে যোদ্ধারা যুদ্ধ করেছে, যে হসপিটালে বাইরে দেখবেন যে হসপিটাল থেকে একজন রোগী বের হয়ে আসতেছে, সেখানে দেখা যাচ্ছে যে হসপিটালের ডাক্তার নার্সরা স্যাটিসফাইড হয়ে তাদেরকে বিদায় দিচ্ছে। আমরা কিন্তু সেটাও দেখাচ্ছি আসল ইসলাম টিটু, আমরা কিন্তু সেটাও দেখাচ্ছি। একজন ওয়ার্ড বয়, একজন নার্স, একজন ডাক্তার, তাদেরকে হাসি মুখে একজনকে সুস্থ করে বেরিয়ে আসছে, কিংবা তারা নিজেরা যা এখন অসুস্থ হচ্ছে তারা নিজেরা সুস্থ হয়ে আবার কাজে যোগদান করছে। আমরা কিন্তু প্রতিনিয়ত এগুলো দেখাচ্ছি, এবং আমার মনে হয় গণমাধ্যম, প্রতিটি গণমাধ্যমই, প্রতি টেলিভিশনই এই কাজটি করছে। কিন্তু না, অবশ্যই এটাই করা উচিত আমার, তাহলে জনগণের আস্থাটা বৃদ্ধি পাবে। আমি আমার উপজেলার একটা স্ট্যাটিস্টিক দেই, আমার এখন পর্যন্ত 42 জন করোনা আক্রান্ত হয়েছে, এবং আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে কথা বলেছি, তাদের স্বাস্থ্যের খবর নিয়েছি, এবং সবচেয়ে সার্থকতার জায়গাটা হলো 42 জনের মধ্যে 37 জন লোক কিন্তু অলরেডি করোনা মুক্ত হয়েছে, 4 জন এখন আছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে স্বাস্থ্য ডিজি জনাব আসল ইসলাম টিটু, আমি একটু ইন্টারাপ্ট করি। আপনি ইনস্টিটিউশনাল স্ট্রেংথেনিং এর কথা বলেছেন। আপনি যখন এই কথাটি বলছেন তখন অনিয়ম যাতে না হয় সেজন্য রাষ্ট্রীয় ব্যবস্থা একটি চেক অ্যান্ড ব্যালেন্স তো থাকার কথা, জবাবদিহিতার একটা চেইন বা সিস্টেম থাকার কথা, সেটা আসলে কতখানি কার্যকর আছে? আমি আসতেছি, আমি জিনিসটা বলতেছি, সেটা হলো যে আপনাকে আমি যেটা মানে বিল্ড আপ করতে চাচ্ছিলাম সেটা হলো যে আমাদের যেটা প্রফেসর আনোয়ার সাহেব বলেছেন যে আমাদের শাসন ব্যবস্থাটা অনেকটা আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থা হয়ে গেছে। আমাদের এইটা আমরা খুব বেশি ব্যুরোক্র্যাট ডিপেন্ডেন্ট একটা শাসন ব্যবস্থায় চলে এসেছি। জনগণের প্রতিনিধিদের যে জায়গাটা, জনগণ আমাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছেন, সেইখানে আমাদের যে ভূমিকা নেওয়া উচিত পার্লামেন্টে, সেই ভূমিকা বা বাজেটে যে পরিমাণ অংশগ্রহণ আমাদের করার কথা সেই পরিমাণ অংশগ্রহণ আমরা করতে পারতেছি না। আপনি যদি জেলা পর্যায়ে দেন, জেলা পরিষদ ফাংশন করতে পারতেছে না, জেলা পরিষদটা ডিপেন্ডেন্ট হলো ডিসির উপরে, এসপির উপরে। উপজেলায় যেয়ে দেখবেন যে উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের চেয়ে ইউএনও এবং ওসি নির্ভর। তো আমাদের এখানে জনপ্রতিনিধি এবং আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে এই মুহূর্তে কিন্তু ব্যবস্থাটা অনেক বেশি আমলাতান্ত্রিক নির্ভর, মাথাবাড়ি একটা প্রশাসন হয়ে গেছে। তো এই প্রশাসনের মানে প্রশাসনের জবাবদিহিতাটাই করার কথা হলো আমরা যারা নির্বাচিত প্রতিনিধি তাদের। তো এই জন্যই বললাম যে আমাদের ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বিল্ডিং যদি করা যায়, যেমন আমাদের অডিটর জেনারেল অফ বাংলাদেশের যে অডিট গুলো হয় সেইটার অডিট আপত্তিগুলি নিষ্পত্তি করে আমাদের কমিটি। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এখনো 5 বছর 7 বছর 10 বছরের পুরনো অডিট আমরা আপত্তি এখন নিষ্পত্তি করছি। সেখানে আমাদের কারেন্ট ইয়ারে এখন কি হলো এগুলো কিন্তু আমার হাত দেওয়ারই সুযোগ পাচ্ছি না। আমরা স্বাস্থ্য ক্ষেত্রের অনেক রিপোর্ট আমাদের কাছে আছে যেগুলো আমরা নিষ্পত্তি করছি, সেটা হয়তো 4 বছর বা 5 বছর আগে। তো এই জন্য আমাদেরকে ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বিল্ডিংটা করতে হবে। আমাদের অডিটর জেনারেলকে বছরের অডিট বছরে শেষ করতে হবে এবং আমাদের হাতে এনে দিলে আমরা কাজ করতে পারবো। তারা অনলাইনে কাজ করতেছে যাতে প্রতি বছরের শেষে তারা এটা করতে পারে। এবং আমরা যদি এই স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি যদি আমরা করতে চাই
তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের যে ইনস্টিটিউশন গুলো আছে এগুলোকে শক্তিশালী করতে হবে। আমাদের ইনস্টিটিউশন মানে নির্বাচিত ইনস্টিটিউশন কোনগুলা? আমাদের ইউনিয়ন পরিষদ, নির্বাচিত চেয়ারম্যান আছে। আমাদের উপজেলা পরিষদ, নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আছে। আমাদের জেলা পরিষদ, আমাদের পার্লামেন্ট। এই জায়গাগুলিকে আপনারা অন্যান্য দেশে আমরা যখন দেখি তাদের পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে প্রচুর রিসোর্স থাকে, আপনি অবাক হয়ে যাবেন। অডিটর জেনারেল অফিস ছাড়া আমাদের যে এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির আমাদের নিজস্ব কোনো লোকবল নাই, আমাদের নিজস্ব কোনো রিসার্চ ফ্যাসিলিটি নাই। ইভেন 300 সংসদ সদস্যের তাদের যে রিসার্চ ক্যাপাসিটি বা তাদের যে লোকবল দরকার, আপনি গণতান্ত্রিক দেশগুলোতে দেখবেন তাতে অনেক সাপোর্ট থাকে, এই জিনিসগুলা নাই। তো আমরা যেটা মানে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশ আমরা চাই এবং সেই বাংলাদেশের স্বচ্ছতা জবাবদিহিতা করতে হলে পাবলিক রিপ্রেজেন্টেটিভের উপরে আস্থা রাখতে হবে। আমরা যখনই কিছু হয়, এই মঞ্জুর মোর্শেদ সাহেব বললেন ধারাবাহিকভাবে যে শেষ পর্যন্ত কিন্তু দায় দায়িত্বটা এসে পলিটিক্যাল দল, পলিটিশিয়ান এবং নির্বাচিত জনপ্রতিনিধির হাতে পড়ে, কিন্তু তাদের হাতে ক্ষমতাটা কতটুকু আর প্রশাসনের হাতে ক্ষমতাটা কতটুকু। আমার উপজেলায় আমি একজন উপদেষ্টা, কেন এক সময় এটা চেয়ার মানে সংসদ সদস্যরা ওইখানে বসে কাজগুলা করতো, কিন্তু দেখা গেল যে 2-4 জনের জন্য এরকম অব্যবস্থার জন্য দেখা গেল যে এই ক্ষমতাটা চলে গেছে হলো মানে প্রশাসনের কাছে। তো এই জায়গাগুলিকে আমাদের ফিক্স আপ করতে হবে। আর মূল যে কাজটা আমি বলি, যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলি, স্বাস্থ্য ব্যবস্থাটাকে আসলে ঢেলে সাজানো দরকার। আমাদের দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা আমরা এই গত 3 মাসে দেখলাম, এটা আমাদের কারোর জন্যই কাম্য না। এবং যারা এখানে দায়িত্বশীল ভাবে আচরণ করা আছে, একটা কথা আমি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বলি, আমার এই 3 মাসের অভিজ্ঞতা এবং আমার এই স্বাস্থ্য ব্যবস্থার সাথে কাজের জন্য, যে আমাদের ক্লিনিক্যাল মানে ডাক্তারদের মধ্যে 2-3টা ভাগ আছে। একটা হলো আমাদের যারা পাবলিক হেলথ দেখে, পাবলিক হেলথের এরা পলিসি মেকিং করে, পাবলিক হেলথ পলিসি করে। কিন্তু আমাদের দেশের এই ডাক্তারদের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের চাপের ফলে দেখা যাচ্ছে ক্লিনিক্যাল ডাক্তারগুলা, হার্ট স্পেশালিস্ট যে বসতেছে হলো ডিজির জায়গায় বা একজন মেডিসিনের প্রফেসর, বাইরের সব জায়গায় পাবলিক হেলথ প্রফেশনালরা পলিসি মেকিং করে, তারা এটার অ্যাডমিনিস্ট্রেটর করে। কিন্তু সামহাউ আমাদের এই পাবলিক হেলথের যারা কাজ করে বা পাবলিক হেলথ নিয়ে যারা আছে, পলিসি পাবলিক হেলথের যে পলিসি মেকিং গুলি, তারা কিন্তু নিয়ন্ত্রণের দায়িত্ব নাই। আপনি যদি জাতীয় যে কমিটিটা করা হয়েছে কোভিডের, সেইখানে পাবলিক হেলথ রিপ্রেজেন্টেটিভের সংখ্যা 20%ও না, 80%। জনাব টিটু, আপনি কিন্তু সমস্যাটা ধরেই ফেলেছেন, মানে রোগটা আপনি ধরে ফেলেছেন যে আসলে হেলথ সেক্টরে কাদের চালানো উচিত, যার থাকার কথা সেই সেখানে নেই, তাহলে ব্যবস্থাটা নেবে কি? ব্যবস্থাটা তো নিতে হবে। আপনি যখন রোগটা ধরে ফেলেছেন তখন তো ওষুধ দিতে হবে এবং সেটাকে সারাতে হবে না, কেন তাহলে সারানোর ব্যবস্থা করা হচ্ছে না? সারার ব্যবস্থাটাই হলো যে কোনো জিনিস আপনি যদি রোগও হয়, প্রথমে আপনাকে ডায়াগনোসিস করে ফাইন্ডিংস করতে হয় কি রোগ হয়েছে। যেহেতু আমরা রোগগুলা ধরতে পেরেছি, আশা করি তাহলে কোন পর্যায়ে আছি, এই জিনিসগুলোর সমাধান হবে। কোন পর্যায়ে আছি রোগের? আমরা তো এখনো আমি একটা জিনিস বলি যে আমরা তো অনেক জিনিস আইডেন্টিফাই করতে পেরেছি। দেখেন এই এত কিছুর পরেও যে ভালো জিনিসগুলো আমাদের এই গত 3 মাসের মধ্যেও কিন্তু আমাদের অর্জন অনেক আছে। যেমন আমরা এই পর্যন্ত আমাদের ফরেন রিজার্ভ $36 বিলিয়ন, এটা এ পর্যন্ত হাইয়েস্ট। এবং আমাদের রেমিটেন্সের ফ্লো, এত কিছুর পরেও রেমিটেন্সের ফ্লো এখনো ঠিক আছে। আমাদের এখন খাদ্যের কোনো অব্যবস্থা হয় নাই এবং অনেকেই মনে করেছিল কোভিডের কারণে হয়তো আমাদের মানে খাদ্য ব্যবস্থা, বিভিন্ন ওয়ার্ল্ড ব্যাংক এবং WHO সহ অনেকেই বলেছিল যে যত লোক কোভিডে না মারা যাবে কত লোক খাদ্যের অভাবে মারা যাবে। এখানে কিন্তু আমরা একটা ভালো ফসল আল্লাহর রহমতে আমরা ঘরে তুলতে পেরেছি। তো আমাদের এই অর্জনগুলিকে একেবারে হতাশ হওয়ার কিছু নাই। হ্যাঁ, আমাদের ব্যবস্থা আরো ভালো হতে পারতো, আরো ভালো হবে এবং স্বাস্থ্য ব্যবস্থার যে দুর্বলতাগুলি এটা কাটিয়ে উঠতে হবে, এ ব্যাপারে কোনো দ্বিমত নাই। কিন্তু কথাটা হলো সেটার জন্য আমাদের যেটা দরকার সেটা হলো ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বিল্ডিং এবং যার কাজ তাকে করা। আমাদের এখানে এত বেশি বিশেষজ্ঞ এবং পণ্ডিত হয়ে গেছে যে আমার মানে তারা রাজনীতি নিয়েও কথা বলে, তারা অর্থনীতি নিয়েও কথা বলে, সব জায়গায় মানে সাংবাদিকতার কাজটা সাংবাদিকতার করতে দিতে হবে এবং যে প্রফেশনে আছে তার কাজটা তাকে করতে দিতে হবে। মানে সকল বিষয়ের পণ্ডিত হয়ে যাওয়ার কারণে আসলে একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। আপনার কাছে আমি আবার আসবো, আমাদের সাথে একটি ফোন অনেক করে অপেক্ষা করছে। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? আশিক ভাই উত্তরা থেকে বলছি, আমার নাম জাকির। জি বলুন জাকির। আমি শ্রদ্ধা আনোয়ার স্যারের কাছে আমার কোশ্চেন যে আমরা
প্রত্যেকটা রাজনৈতিক দলের বুদ্ধিজীবী দেখি, প্রত্যেকটা রাজনৈতিক দলের সাংবাদিক দেখি, ডাক্তার দেখি, শিক্ষক দেখি, কিন্তু আমার দেশের, বাংলাদেশের বুদ্ধিজীবী, বাংলাদেশের জন্য সাংবাদিক, বাংলাদেশের জন্য ডাক্তার, দেশের জন্য, কোনো পলিটিক্যাল দলের না, এইটা কবে আমরা পাবো? স্পেশালি যারা জাতির বিবেক, এরকম বুদ্ধিজীবী দেশের গাইডলাইন। জি জি, আপনার প্রশ্নের উত্তরটি নিশ্চয়ই আমরা ডক্টর সৈয়দ আনোয়ার হোসেনের কাছে নেব। আমরা জনাব প্রণব শাহ আপনার কাছে আসতে চাই। জি কে শামীম, সম্রাট পাপিয়া কিংবা হালের পাপলু, সাহেব বা সাবরিনা, বলা হচ্ছে এরা কেবল আইসবার্গ মাত্র। গভীরে যাওয়ার কোনো পদক্ষেপ কি আপনি দেখছেন? এবং আমরা যখন জি কে শামীম কিংবা সম্রাটের ঘটনা ঘটে তখন পিছনের সবকিছু ভুলে যাই, আবার কিছুদিন পর পাপিয়া কিংবা পাপলু আসলে তাদেরকেও ভুলে যাই, এবং দেখা যায় বহাল তবিয়তে তারা রয়েছে হাসপাতালে। আপনার দেখা যায় যে তারা জেনে নেই, তারা হাসপাতালে এসি রুমে আছেন, ভালো অবস্থায় আছেন, এবং অনেক দিন পরে হয়তোবা এর আগে যা দেখেছি ভুলেও যাবে সবাই, তারা আরামসে বেরিয়ে আবার শুরু করবেন পুনর্দমে। কেন 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 গভীরে যাওয়ার কোনো পদক্ষেপ আমরা দেখি না? আপনি কি দেখছেন? আমরা পেছনের অনেক ঘটনায় দেখেছি তারা জামিনও পেয়ে গেছে। যেন প্রণব শাহ আনমিউট করে কথা বলতে হবে। প্রণব শাহ একটু আনমিউট করবেন। আমরা কিন্তু একই জায়গায় কিন্তু ঘুরে ফিরে আসলাম। এখনো দেখেন, যখন এইরকম দুটি ঘটনা আমরা পেলাম যে একটি জায়গায় করোনা পরীক্ষার ভুয়া সার্টিফিকেট দেওয়া হচ্ছে, একটি জায়গায় যেখানে আইসিইউ ব্যবস্থাপনা ঠিক নেই, যেখানে ভেন্টিলেশন ঠিক নেই, সেখানে চিকিৎসা করা হচ্ছে, তো সেই জায়গাটি যখন ধরা পড়ে যায় তখন আমরা কোথায় আছি? আমরা আছি যে কোথায় কার সাথে কি হয়েছে না হয়েছে, কার সাথে তার যোগাযোগ ছিল, এই নিয়ে আমরা আছি। আরে প্রথম তো ধরতে হবে তাদেরকে, যারা তাদেরকে দায়িত্বটা দিল। সেই ধরাটা হচ্ছে সবার পরে, এবং সেটা নিয়ে কথাবার্তা কম। আমরা বলে দিলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে টাউট বলেছিল 2016 সালে, সেটি কেন ব্যবস্থা নেওয়া হয় নাই সেটি কিন্তু কেউ বলছেন না আপনারা। আমরা আশেপাশে সারফেসে ঘোরাফেরা করছি। একই কথা কিন্তু জি কে শামীমের ব্যাপারে ছিল। যখন জি কে শামীম গ্রেপ্তার হলো বা অন্য যারা গ্রেপ্তার হলো সম্রাট সহ, তখন আপনারা খুঁজে বেড়ালেন যে কোন রাজনৈতিক নেতার সাথে তারা। আমরা তো সেই কথাই বলছি প্রণব শাহ, যে আপনি শিকড়ে হাত দিচ্ছেন না, আমরা দেখছি না কেন? রাইট, আমরা মূলে হাত দিচ্ছি না। আমাদের তো দুর্নীতি দমন কমিশন আরো 6 মাস আগে, করোনা শুরু হওয়ার আগে, তারা কয়েক দফা সুপারিশ দিয়ে আসছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে, যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এইরকম ভাবে দুর্নীতি হচ্ছে, এই খাতে দুর্নীতি হচ্ছে। গত বছর জানুয়ারি মাসে 25 দফা সুপারিশ গত বছর জানুয়ারি মাসে দেওয়া হয়েছিল, তারপরে পুরো বছর গিয়েছে। সেই পুরো 1 বছরে যদি ব্যবস্থা হতো তাহলে তো আর কিছু, যাই হোক, মাস্ক কেলেঙ্কারিটা হয়তো হতো না। বা এই যে একজন মাস্ক কম দিয়েছেন, একটি মাস্কের জায়গায় 2টি মাস্ক দিয়েছেন। এবং আপনি আজকেও যদি দেখেন, আমরা খবর নিয়েই কথা বলি, আজকে লাস্ট ফার্মার মতন একটি প্রতিষ্ঠান যার 70 বছর 50 বছরের ঐতিহ্য, সেখানে আমরা 40 লক্ষ টাকার মানে ভেজাল ওষুধ খুঁজে পাচ্ছি লাস্ট ফার্মার মতন জায়গা। তাহলে আপনি কোথায় দিবেন? আমাদের একটি বিসিএস হেলথ ক্যাডারের কর্মকর্তা, যিনি হৃদরোগ ইনস্টিটিউটের একজন ডাক্তার, তিনি এরকম একটি দুর্নীতির সঙ্গে জড়িত। তিনি একটি চেয়ারম্যান। তিনি চেয়ারম্যান যখন বলেছিলেন তখন তো পুলিশ তাকে বলে নাই, তখন তো স্বাস্থ্য অধিদপ্তর তাকে বলে নাই যে তুমি হৃদরোগ ইনস্টিটিউটের একজন কর্মকর্তা। সরকারি চাকরি করা অবস্থায় তো চেয়ারম্যানও থাকতে পারে না, কিন্তু বহু মন্ত্রণালয়ে রাজনৈতিক দলের যারা সরকারি চাকরির পাশাপাশি তাদের নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছেন, সেটা তো সবাই জানে। এখন টক শোতে কেন গেল সেটা আপনি খুঁজবেন অবশ্যই। সেই একজন প্রতারক তো সব জায়গায় যাওয়ার চেষ্টা করবে। উনি তো দল আওয়ামী লীগের সাথে প্রতারণা করেছেন, যে উনি আওয়ামী লীগের আন্তর্জাতিক কমিটির সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন, কিন্তু আওয়ামী লীগ কি তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে যে তুমি দিচ্ছ? বা যে টেলিভিশনে উনি গিয়েছিলেন, বলাও কি হয়েছিল যে তুমি যে টেলিভিশনে যে পরিচয়টা লিখছো এটা তো সঠিক না, উনি তো আমাদের আন্তর্জাতিক বিভাগের সদস্য না। তখন তো আমরা সেই কাজটা করিনি। এখন আমরা নানা জনের সাথে নানা কিছু আমরা প্রচার করার চেষ্টা করছি। এই যে সারফেসে যাওয়ার যে একটা আমাদের প্রবণতা, আমি মনে করি এইটা আমাদেরকে একটু অন্যদিকে সবসময় নিয়ে যায়। ফলে যারা তাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, এই যে একটু আগে একজন দর্শক বললেন যে উনি বঙ্গভবনে কিভাবে দাওয়াত, বঙ্গভবনের দাওয়াত তো যে কেউ পাবার কথা না, যে কেউ তো গণভবনে যাওয়ার কথা না। উনি তো আরো গুরুত্বপূর্ণ কথা বললেন যে আমাদের যারা, আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী, আমাদের সম্মানিত রাষ্ট্রপতি, আমাদের সম্মানিত মন্ত্রীবর্গ, তারা যারা আছেন তাদের কাছে যদি এরকম মানুষ যেতে পারে তাহলে তো একটা অন্য ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এই জায়গাগুলোতে আমি মনে করি আরো বেশি নজর দেওয়া দরকার। আবার যে প্রাতিষ্ঠানিক
পদক্ষেপ এবং শক্তিশালীকরণের কথা যেটি আহসানুল ইসলাম টিটু বলেন, আমি তার সাথে একমত। বহুদিন যাবত আমরা বলছি, যদি সরকারি হিসাব কমিটি, যদি সরকারি প্রতিষ্ঠান কমিটি, যদি সরকারি অনুমিত হিসাব কমিটি, সংসদের এবং সংসদের সবগুলো সংসদীয় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি যদি ঠিকভাবে কাজ করে, আমি আইএমইডির কথা বলতাম তখন। আজকে আমার আবার বিব্রত হচ্ছে যে সে আইএমইডিও যদি প্রতিটি প্রকল্প ঠিকভাবে দেখে, তাহলে তো আজকে এগুলো ঘটনা। উল্টা আইএমইডির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলো যে তারা জুম মিটিং করে 1 কোটি টাকার বেশি খরচ করেছে। আপনি এও জানেন, আশিক রহমান আমার থেকে ভালো জানেন এখন সংসদ সদস্য হিসেবে আহসানুল ইসলাম টিটু এবং মঞ্জিল মোর্শেদ, যে আমাদের মন্ত্রিসভা ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আছে, যে 50 কোটি টাকার উপরে যে কোনো কেনাকাটা হলে এটি মন্ত্রিসভা কমিটিতে যেতে হয়। ওই বিভাগ, ওই মন্ত্রণালয় এবং ওই অধিদপ্তরের বাইরেও একটি মন্ত্রিসভা কমিটি আছে, মানে ক্রয় কমিটি, এবং সেখানে সর্বজন শ্রদ্ধেয় সর্বজিনিস সিনিয়র একজন মিনিস্টারকে প্রধানমন্ত্রী সেই ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চেয়ারম্যান করেন। তার কমিটিতে অনেক সিনিয়র মন্ত্রীরা থাকেন। 50 কোটি টাকার উপর যে কোনো কেনাকাটা ওই মন্ত্রিসভা কমিটিতে যায়। অথচ অভিযোগ উঠেছে যারা দেখবেন যে মন্ত্রণালয়ে তাদের বিরুদ্ধে এখন আমাদের পর্দা কাণ্ডই হোক, বালিশ কাণ্ডই হোক, বা আমাদের অন্য যে কোনো কনস্ট্রাকশন কাজই হোক, বা অন্য যে কোনো সাপ্লাই হোক, সেই সরবরাহ ক্রয় সংক্রান্ত আদেশ যদি 50 কোটি টাকার উপরে হয়, সেটি যদি মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন হয়ে থাকে, তাহলে কি আমরা সেই 12 জন বা 9 জন মন্ত্রীকে দায়ী করবো না, বা তাদের কাছে জিজ্ঞাসা করার চেষ্টা করবো না যে কেন জিজ্ঞাসা মিলে এতগুলো প্রজেক্ট ওই মন্ত্রিসভা কমিটি অনুমোদন করেছে, বা অন্য যে কোনো কেনাকাটার ক্ষেত্রে মন্ত্রিসভা কমিটি কেন অনুমোদন করেছে? সেইটাও তো একটা জায়গা আছে, সেটাও তো একটা প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণের জায়গা আছে, যে ওই মন্ত্রিসভা কমিটিতে যারা আছে তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখার চেষ্টা করবে, তারা 10 দিনের জায়গায় 20 দিন নেওয়ার চেষ্টা করবে। এই প্রকল্পটি যে আমরা অনুমোদন দেবো, এটা যে কেনাকাটার একটি আদেশ দেবো, গম যে আমরা কেনাকাটা করবো, আমরা যে ব্রাজিল থেকে গম আনবো কিংবা আমেরিকা থেকে বা কানাডা থেকে যে গম আনবো, সেই গম পোকা খাওয়া গম কিনা, সেই চালটি ঘুনে পোকা খাওয়া চাল কিনা, ভাঙরা চাল কিনা, সেটা তো ওই ক্রয় কমিটিতে পাস হয়। সেই জায়গাটা প্রতিষ্ঠানিক শক্তিশালীকরণ, যেটা আহসানুল ইসলাম টিটু বলেন, আমি তার সাথে একমত। আমরা তো অডিটর জেনারেল অফিসকে সব থেকে শক্তিশালী করছি না, যে আমরা সেখানে বছরের হিসাব আমরা বছরে পাবো। আমরা তো সংসদীয় কমিটিকে ওই ক্ষমতাবান করছি না। আপনি যদি বলছেন, আমি বহুদিন আগে যখন মাঠের রিপোর্টার ছিলাম, এখনো চেষ্টা করি যে সংসদীয় কমিটিতে অনেক আলোচনা হয় গুরুত্বপূর্ণ বিষয়, অনেক দুর্নীতি অনিয়মের কথা আলোচনা হয়, অনেককে ডেকে আনা হয় সরকারি কর্মকর্তাদের, সেগুলো যদি প্রচার হয়, সেগুলো কিন্তু এক ধরনের কিন্তু মানুষের মধ্যে সচেতনতা বা দুর্বৃত্ত যারা দুর্নীতি করে তাদের কিন্তু ভয় পাওয়ার বিষয় থাকে। কিন্তু সেগুলো আমরা একটু দূরে সরে গেছি। আমাদের সংসদীয় কমিটিগুলোতে বিরোধী দলের সদস্যরা এখন কম, যেহেতু বিরোধী দল সংখ্যায় কম, এবং আমরা সংসদীয় কমিটির নিয়মিত বৈঠক হোক সেটা চাই। এবং আপনি যেটি বলছেন, সেই সংসদীয় কমিটির সুপারিশগুলো কিন্তু বাইরে আসা উচিত, যাতে মানুষ জানতে পারে যে সংসদীয় জনপ্রতিনিধিরা, সংসদ সদস্যরা গভর্নমেন্টের যে সমস্ত মেশিনারি, সরকারি আমলা, সরকারি দপ্তরে যারা শীর্ষ পর্যায়ে থাকে, তাদের কাছে যে জবাবদিহি করছে এই সংসদীয় কমিটির কাছে, জনগণের দ্বারা নির্বাচিত সংসদ সদস্যদের কাছে, এবং অর্থের ব্যাপারে যারা বলছেন যে জনগণের অর্থ, আহসানুল ইসলাম টিটু খুব ভালো বলছেন যে প্রি সেশন বাজেট করা উচিত। কারণ বাজেটের গুণগত মান নিয়ে আমরা প্রতিবার বলি, আমরা প্রতিবার বার্ষিক উন্নয়ন কর্মসূচির টাকা ফেরত যায়, কিন্তু সেই টাকা ফেরত সেই টাকা খরচ করার মতন দক্ষতা আমাদের মন্ত্রণালয়গুলোর হচ্ছে না। আমাদের কর্মকর্তা, আমাদের আমলাতন্ত্রের সেই দক্ষতা হচ্ছে না। যত বেশি দক্ষ হচ্ছে তারা এই দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য, বা এই দুর্নীতির যে আশ্রয়প্রস্ত দেওয়ার ব্যাপারে যতটা কাজ করে, তারা টাকা খরচ করার ব্যাপারে দক্ষতা আছে, টাকা খরচ, বালিশ কেনার ব্যাপারে তারা দক্ষতা অর্জন করে, তারা পর্দা কেনার দক্ষতা অর্জন করে। কিন্তু একটি মন্ত্রণালয়ের 1000 কোটি টাকা গেল, তারা 1000 কোটি টাকা খরচ করতে পারে না কেন? কারণ 600 কোটি টাকা খরচ করে তাদের অনেক টাকা আয় হয়ে যায় দুর্নীতি করে বা ঘুষ নিয়ে। ফলে তারা বেশি টাকা খরচ করে জনগণের সেবাটা নিশ্চিত করতে চায় না, বাজেটকে তারা গুণগত বাস্তবায়নের দিকে তাদের বেশি খেয়াল থাকে না। এই জায়গাগুলো প্রাতিষ্ঠানিক করানোর খুব জায়গা। আর আমার শ্রদ্ধেয় আমাদের শিক্ষক অধ্যাপক সোজান হোসেন যেটি বলেছেন, আমি তার সাথে সেটুকু একটু দেখতে হবে, কারণ আমাদের নীতিগত জায়গাটাই আমরা অনেকটা ধ্বংসের জায়গায় চলে গেছি। সেই জন্য মানুষের মধ্যে এই লোভ, এই অর্থ মৃদু যে অবস্থাটা, এবং উনি অনেক আগে বই লিখেছিলেন ক্রান্তিকালের বাংলাদেশ, আমি জানি না স্যারের মনে আছে কিনা, এবং আমার অত্যন্ত শ্রদ্ধেয়জন, উনি সেই বইয়ের 3 জনকে উৎসর্গ করার মধ্যে আমি প্রণব সাহা একজন ছিলাম। ক্রান্তিকালের বাংলাদেশ, আমি তো এখন দেখছি যে পৃথিবী ক্রান্তিকালের মধ্যে আছে, আর তার মধ্যে বাংলাদেশ দুর্নীতি নিয়ে ক্রান্তিকাল কাটাচ্ছে। আমরা চাই এই মহামারীর সঙ্গে এই দুর্নীতির ক্রান্তিকালের অবসান হোক। আমরা এটা কোনো ভ্যাকসিন আবিষ্কার করতে পারবো না, দুর্নীতি না করার কোনো ভ্যাকসিন সারা জীবনে পৃথিবী আরো 200 বছর থাকলেও কিন্তু আমাদের করোনার হবে, ভ্যাকসিন হবে, আমাদের ইবোলার ভ্যাকসিন হবে, কিন্তু আমাদের দুর্নীতির কিন্তু কোনো ভ্যাকসিন আবিষ্কার করা যাবে না। দুর্নীতির ভ্যাকসিন হলো পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা, রাষ্ট্রের শিক্ষা, রাষ্ট্রের সুশাসন, সেগুলো হলো দুর্নীতি প্রতিরোধের ভ্যাকসিন। তা সেই ভ্যাকসিন তো কেউ আবিষ্কার করতে পারবে না, সেই ভ্যাকসিন চর্চা করতে হবে, এবং সেই ভ্যাকসিন
যারা দেয়ার লোক তারা যদি ঠিক থাকে তাহলে দুর্নীতি করার চেষ্টা কেউ না কেউ করবে। আমাদের সকলকে কিন্তু করোনা আক্রমণ করার, আক্রান্ত করার এবং আমাদের উপর থাবা বসানোর চেষ্টা করছে। আমরা মাস্ক পরে, আমরা হাত ধুয়ে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে আমরা সেইটাকে প্রতিরোধ করার চেষ্টা করছি। ফলে সমাজে যখন দুর্নীতি প্রতি স্তরে যাবে তখন তার বিরুদ্ধে অনেকগুলো ভ্যাকসিন মূলক, প্রতিষেধক মূলক ব্যবস্থা কিন্তু সমাজকে, রাষ্ট্র, পরিবার এবং ধন্যবাদ নিতে হবে এবং শাসন ব্যবস্থার মধ্যে লিখতে হবে। অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, একজন দর্শক উত্তরা থেকে উনি প্রশ্ন করেছিলেন যে আমরা দেখি আজকাল সুশীল কিংবা সাংবাদিক কিংবা আপনার ব্যবসায়ী সকল পর্যায়ে শিক্ষক সবাই কোনো না কোনো পক্ষের বিএনপি পন্থী, আওয়ামী লীগ পন্থী, বিভিন্ন পন্থী, কিন্তু বাংলাদেশের আপনার মানুষ কোথায়? বাংলাদেশের মানুষ, উনি যে প্রশ্নটি করেছিলেন, বাংলাদেশ পন্থী এত খুঁজে পাওয়া যাচ্ছে না। ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। ধন্যবাদ। সম্মানিত দর্শককে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো তার এই অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্নের জন্যে। বাংলাদেশে কারো মধ্যেই জবাবদিহিতা বা দায়বোধ খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন একটি অবস্থানের সঙ্গে আমিও একমত। কারণ আমার কাছে মনে হয় জবাবদিহিতা তিন রকমের হতে পারে। একটা হচ্ছে নৈতিক জবাবদিহিতা, আর একটি হচ্ছে সামাজিক জবাবদিহিতা, আর একটি হচ্ছে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা। এবং শিক্ষক, সাংবাদিক বা যাই হোক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, তারা সবাই যদি নিজের কাছে নৈতিকভাবে জবাবদিহি করবার জন্য প্রস্তুত থাকেন তাহলে কোনো রকমের অপকর্ম হবার কথা নয় আর কি। আবার সামাজিকভাবে তাই এই যে আমি আলোচনার প্রথম পর্বে বলেছিলাম পদ্মা সেতু হচ্ছে বাংলাদেশের জনগণের টাকায়, এই কথাটা মনে রাখতে হবে। জনগণের আত্মত্যাগের জন্যে, অবদানের জন্যে পদ্মা সেতু তৈরি হচ্ছে। কাজেই পদ্মা সেতুর যাবতীয় কৃতিত্ব ওই বাংলাদেশের জনগণের কাছেই। যদিও জনগণের ঘরে পদ্মা সেতুর ফসল কতটুকু পৌঁছবে তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আর একটি হচ্ছে প্রাতিষ্ঠানিক। দেখুন, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ক্ষেত্রে সবাই কিন্তু আমরা অত্যন্ত উদাসীন। যেমন একটি ছোট্ট দৃষ্টান্ত দেই, যে এই যে বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্স, ইউনিভার্সিটি অর্ডিন্যান্স, 4টে বিশ্ববিদ্যালয় চলে। আমি নিজে শিক্ষকতা করেছি, এখনো করছি খণ্ডকালীন হিসাবে অর্ধ শতাব্দীর বেশি। বিশ্ববিদ্যালয় 73, যেটা 73-এর অধ্যাদেশ বলা হয়, তন্ন তন্ন করে খুঁজে কোথাও এই জবাবদিহিতা এবং স্বচ্ছতার বিষয় দুটো পাইনি। অথচ আমরা রাজনীতি মনস্ক শিক্ষকেরা খুব আত্মশ্লাঘা বোধ করি যে এটা নাকি গণতান্ত্রিক রীতি। 61 অধ্যাদেশ 61-তে পাকিস্তানের কালাকানুনের পরিবর্তে এটা পেয়েছি। কিন্তু লক্ষ্য করে দেখা যাবে এই তথাকথিত এই স্বায়ত্ত শাসনের বর্মের আড়ালে এই বিশ্ববিদ্যালয়গুলোতে কি অপকর্ম হয়েছে দেখার কেউ নাই। এমনকি নিজেকে ভোট দিয়ে অধ্যাপক হয়েছেন এমন ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য হয়েছেন, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হয়েছেন, অনেক কিছু হয়েছে, এগুলো বলতে লজ্জা লাগে। তো এখানে জবাবদিহিতাটা কোথায়? আমি তো এবং বঙ্গবন্ধু নিজে সচেতন হয়েছিলেন যে তিনি ডক্টর কামাল হোসেনকে বলেছিলেন যে স্যারেরা আসলেন, আমি সই করে দিলাম, এখন পড়ে দেখি যে স্যারেরা সারা বছর নির্বাচন করবেন, তো পড়বেন কখন, পড়াবেন কখন, এটা ঠিক করতে হবে। তো সেই ঠিক করার সময় তিনি পাননি আর কি। এখন দেখা যাচ্ছে শিক্ষকদের নির্বাচন ঠিকই হয় এবং যিনি বারবার নির্বাচিত হন তাকে বিশ্ববিদ্যালয়ের পদে যে কোনো সরকার বসায়। আওয়ামী লীগ, বিএনপি কোনো পার্থক্য নাই আর কি। যোগ্যতা, দক্ষতা, ব্যক্তিগত ভাবমূর্তি এগুলো কেউ বিচার করে না আর কি। তো যার ফলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হিসেবে সব
ধসে গেছে। বর্তমানে বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয় আছে বলে আমি বিশ্বাস করি না। বিশ্ববিদ্যালয় সংজ্ঞার্থ যা আর কি হয় আর কি, সেই সংজ্ঞা অনুযায়ী কোনো বিশ্ববিদ্যালয় হয় না। তবে বঙ্গবন্ধুর সময় বিশ্ববিদ্যালয় ছিল, কারণ বঙ্গবন্ধু উপাচার্য নিয়োগ দিয়েছিলেন তাদেরকে আমরা সবাই জানি, এখন কারা নিয়োগ পাচ্ছে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে বাংলাদেশের দুর্নীতি কতটুকু পরিব্যাপ্ত, সম্মানিত দর্শক যে কতজন সামাজিক শ্রেণীবিন্যাস করে দিয়েছেন তার বাইরেও, যেমন বঙ্গবন্ধু জীবদ্দশা একটা ঘটনা। একবার ঢাকার পাশে থেকে একজন সাধারণ নাগরিক, তার খেতে কিছু সবজি হয়েছে, তো সবজি বঙ্গবন্ধুকে ভালোবেসে দিতে এসেছে। তো গেটের দারোয়ান সবজি তাকে বাসায় ঢুকতে দেয়নি, সবজিটা নিয়ে দোতলায় নিয়ে গেছে। তো বঙ্গবন্ধু জিজ্ঞেস করেছেন কে এটা দিল, বলে যে অমুক একজন দিয়েছে। আচ্ছা ঠিক আছে, পকেট থেকে উনি কিছু টাকা বার করে দিলেন, 2-3 টাকার বেশি হবে না বোধহয়। তো পরে ওই লোকটি হতবাক হয়ে গেছে যে আমি ভালোবেসে সবজি দিলাম, আমাকে বঙ্গবন্ধু টাকা দিলেন, আমি টাকা নেব না। তো যাক, বঙ্গবন্ধুর কাছে গেছে, যে বলে তোমাকে কত টাকা দিয়েছে, দেখা গেল 1 টাকা দিয়েছে, কিন্তু বঙ্গবন্ধু দিয়েছিলেন 3 টাকা। আমি কথার কথা বলছি, 3 টাকা। তখন বঙ্গবন্ধু মন্তব্য করেছিলেন, দোতলা থেকে একতলা নামতে নামতে 3 টাকা যখন 1 টাকা হয়, তখন এই দেশের কপালে অনেক কষ্ট আছে। তো সেই কষ্টটা হচ্ছে পর্দাকাণ্ড, বালিশকাণ্ড, অনেক কিছু আমরা দেখেছি আর কি। তো এগুলো দেখভাল করবার কে আছে, সেটি আমার প্রশ্ন। তো এখন জি ধন্যবাদ। ব্যবসায়ী কিংবা প্রকল্প বাস্তবায়নকারীদের জবাবদিহি করবে আমলারা, আমলাদের জবাবদিহি করবে রাজনীতিবিদরা। সেই অনেকের বিশ্লেষণে এই সিস্টেমটাই ভেঙে পড়ছে কিংবা পড়েছে। এখন এই 3 পক্ষের নেক্সাসেই দুর্নীতি অনিয়ম হচ্ছে। আপনার বিশ্লেষণ কি? এর আমার থেকে কাছে বেরোনোর উপায় সংক্ষেপে বলেন। আপনার প্রশ্নের উত্তরে বলছি, আমার কাছে মনে হয় যে নৈতিকতার বিচারে আমরা অনেক পিছিয়ে পড়েছি। আমাদের নীতি নৈতিকতা নেই, এবং না থাকবার ঐতিহাসিক অর্থনৈতিক কারণ আছে, সেদিকে যাব না। একটা কথা মনে রাখতে হবে যে নৃতাত্ত্বিকভাবে আমজনতা যতটা ভালো আছে, নৈতিকতার দিক থেকে উচ্চবিত্ত মধ্যবিত্তরা ততটা ভালো নেই আমরা। তারও ঐতিহাসিক কারণ আছে, আমি সেদিকে যাব না। তো এখন কথা হচ্ছে প্রশাসনিক শৃঙ্খলা, এটি সবচেয়ে বড় ব্যাপার। আমার মনে হয় যে যদি মাথাটা ঠিক থাকে তাহলে শরীরটা ঠিক থাকবে। এবং কথা হচ্ছে এখন তো প্রশাসন অনেক কঠিন জটিল, কিন্তু তবুও নৈতিকতা যদি ব্যক্তিগতভাবে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান কড়াকড়িভাবে আরোপ করতে চান, তিনি পারেন, কারণ বঙ্গবন্ধু পেরেছিলেন। সেই বাংলাদেশে আমরা পারবো বলে আমার বিশ্বাস। প্রশাসনিক শৃঙ্খলা। ধন্যবাদ জনাব রহিম হাসান প্রিন্স। একের পর এক অনিয়মের ঘটনা গণমাধ্যম তুলে ধরার পর সেটা নিয়ে সাড়া পড়ে, কিন্তু কিছুদিন পরে অন্য প্রসঙ্গ এলে আগের ঘটনা হারিয়ে যায়। যেমনটি করোনার এই সময় ক্যাসিনো কাণ্ড, বালিশ কাণ্ড হারিয়ে গেছে। এমনটা কেন হচ্ছে বলে আপনি মনে করেন? সংক্ষেপে যদি বলেন, আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। আচ্ছা, একেবারে আমি পিন পয়েন্টে কয়েকটা আপনার এই যে আলোচ্য প্রসঙ্গ ধরেই বলি। যেমন একটা কথা আসলো, ডিজি হেলথ, এতদিন কথা হলো না। কথা কিন্তু একটাই, যা বুঝি, কোন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তার সম্পর্ক, আর একক ব্যক্তির হাতে ক্ষমতা। এখন সবাই মনে করে মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাটিটিউড, এইটা না হলে যেন কিছু হয় না। তাহলে এখানে গণতন্ত্রের লেশ মাত্র নাই, ওই আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। দেখেন এখানে আলোচনা উঠলো, এখানে একটা আলোচনা আসছে যে আমরা, এক ভাই বললেন যে দলীয় বুদ্ধিজীবী দেখি, দেশের বুদ্ধিজীবী দেখি না। আমি অবশ্যই এখানে ওনাকে বলতে চাই, হ্যাঁ, দেশের স্বার্থে বুদ্ধিজীবী আছে, আপনার হয়তো সংখ্যা কম, এনাদেরকে আমাদের আরো সামনে তোলা দরকার। কিন্তু জেনারেলি আপনার কথা ঠিক, কিন্তু এখানে একটু ভাবেন তো, যে দলীয় ভাবে যদি শিক্ষক থেকে শুরু করে ওনারা না থাকে, তিনি তো দেখছেন যে তার কোনো কি বলে যে ভাত নাই, মানে কথাটা আমি সরলীকরণ করে কথাটা বললাম, যদিও এটা আমরা বুদ্ধিজীবীদের কাছে আশা করি না। তার মানে আমরাই এই যে তথাকথিত রাজনীতির জায়গাটাকে, তাকেই এটা করে রেখেছি বলে আমরা দেখছি। এইখানে আহসানুল ইসলাম টিটো ভাই অনেক ভালো কথা, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। উনি বাংলাদেশের সংবিধান, যে সরকার, স্থানীয় সরকার, এই তো একটা বড় জায়গা কি আমরা করতে চাই। কিন্তু আপনি বলেন ডেমোক্রেসি তো দরকার, তার জন্য তো ভোট দরকার, দেশে তো ভোট নির্বাচন।
তা আপনি কি করবেন? এই জায়গাটা তো প্রথমে আনতে হবে। বাজেট সহ যে কথাগুলো হচ্ছে এভরিথিং ইজ ওকে, তাহলে তো আপনি ভোটটা তো আগে করতে হবে। আপনি সেই জায়গাটা না করে তো কোনো কিছু পারবেন না। আপনি স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানোর কথা খুবই কারেক্টলি, তাহলে এইবারের এই দুঃসময়ের বাজেটে একটা সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থার ধারণা নিয়ে অগ্রসর করার কথা দেখলেন না। কারণ কি? কারণ একটাই বলি, ওই যে আরেক ভাই বললেন যে শাহেদের মতো লোকজন কি করে বঙ্গভবনে যায়টাই, আমার তো একটাই উত্তর, কারণ বঙ্গভবনে যাওয়ার প্লট যারা তৈরি করে ক্ষমতার কথা বলে, তারাই এগুলো ঠিকঠাক করে। তাহলে ক্ষমতার কেন্দ্রবিন্দু আনোয়ার স্যার যে কথা বলেছেন, যদি আমি বুঝে থাকি যে জনগণই সব করছে, যার টাকাই করছে তার হাতে ক্ষমতা, তাহলে ক্ষমতাটা যদি জনগণের হাতে ফিরিয়ে আনা যায় তাহলে করতে পারবে। হ্যাঁ, এখানে অনেক কথা বলা যায় যে ধরেন নীতি নৈতিকতা পরিবার থেকে গড়ে উঠতে হবে, সব ঠিক আছে, কিন্তু রাষ্ট্রের তো দায়িত্ব আছে। আপনাকে উদাহরণ দিই, আমি আজকে খুলনায় আসছি, আপনি পাটকল দীর্ঘদিন ধরে বলছে মুক্তিযুদ্ধের ইতিহাসের মধ্য দিয়ে পাটকলকে গড়ে তোলা হয়েছিল। আমাদের শ্রমিক নেতারাই বলছেন, আমাদের বুদ্ধিজীবীরাও বলছেন যে ওইটাকে আধুনিকায়ন করলেই বাংলাদেশের এক্ষেত্রে সুফল পাওয়া যাবে। কিন্তু যারা পরিচালনা করছেন তারা একে এমন ভাবেই দিলেন যে ওইটাকে ধ্বংস করার জন্য ওইটা যেন একটা অচল ব্যবস্থা। সুতরাং তথাকথিত পিপিপির নামে এটা করলেন, যা এগুলো করলে আলটিমেটলি লুটপাটের জায়গা হবে। তাহলে এই যে ঠেলে দিয়ে অনিবার্য করে তোলা হলো, এইটা তো হচ্ছে নীতির বিষয়। সুতরাং নীতিতেই বাংলাদেশ যে মুক্তিযুদ্ধের ভীষণ ছিল তার থেকে পিছিয়ে যাওয়াটা হচ্ছে আমাদের অন্যতম প্রধান সংকটের উৎস। এইটাকে কঠোরবদ্ধ করার ক্ষেত্রে এই পর্যন্ত যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, আমি পরিষ্কার ভাষায় বলতে পারি, তাদের পাসমার্ক দেখেন, কোথায় পাসমার্ক তা তো দেখি না। জনগণের বরঞ্চ তাদেরকে জনগণই তাদের কোনো স্বার্থ তারা দেখে নাই, বরঞ্চ নিজেরাই কতগুলো গোষ্ঠীর স্বার্থ দেখেছে এবং দিন দিন ওই যে লুটেরার অর্থনৈতিক ব্যবস্থাটাকেই তারাই প্রমোট করছে। এখানে ব্যক্তিগত সম্পর্ক, ব্যক্তিগত লাভ অলাভ এটাকেই প্রধান হয়েছে, যার জন্য এই বেগমপাড়া, তারপরে কি সেকেন্ড সিটি সহ সবকিছুই গড়ে তোলা হচ্ছে, বাংলাদেশের সম্পর্কটাই প্রধান। সুতরাং এইটাকে যদি ফিরিয়ে আনতে হয়, আপনি যে কথা বলেছেন যে শেষ কথা, যে তথ্য একটা উন্মুক্ত আরো বেশি করতে হবে, আলোচনা এসেছে, প্রণব দামোদর বলেছেন এবং সাংবাদিকরা যতটুকু করেছেন, এইটা যদি আরো করা যায়, জনগণের কাছে তথ্যটা যদি উন্মুক্ত করতে যায়, যেটা মঞ্জিল ভাই এটা বলেছেন, আল্লাহর উপরে ভরসা করার কথা বলেছেন, নিঃসন্দেহে কিন্তু এই জায়গায় বলি, অন্তত পক্ষে তথ্য উন্মুক্ত করার মধ্য দিয়ে মানুষকে যদি আমরা উজ্জীবিত করতে পারি এবং মানুষের ঐক্যবদ্ধ ভাবে তাদেরকে যদি বলাইতে পারি আমি ধন্যবাদ, আমাদের হাতে একদম সময় নেই, করতে চাই, তাহলেই কেবলমাত্র আমরা বিকল্প পথ খুঁজে পাবো। তাই ছাড়া আমি আপাতত কোনো সলিউশন দেখি। ধন্যবাদ। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, জবাবদিহিতা প্রতিষ্ঠার ক্ষেত্রে মূল বাধা এবং চ্যালেঞ্জটা আসলে কোথায় বলে আপনি মনে করেন? 3 থেকে 3.5 মিনিট আপনাকে সময় দিতে হবে। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, আনমিউট করতে হবে, আপনি একটু আনমিউট করে কথা বলুন। জবাবদিহিতা জন্য রাষ্ট্রের ব্যবস্থা আছে, সেটা হলো আপনার ধরেন প্রশাসন সেটি খরচ করবে এবং আমাদের যে অডিট ডিপার্টমেন্ট আছেন এবং সেই অডিট ডিপার্টমেন্ট সেটাকে চেক করবে এবং চূড়ান্ত করবে। এই হলো একটি, এবং তার মধ্যে যদি কোথাও দুর্নীতি পায় তখন দুর্নীতি দমন কমিশন দেখবে এবং বিচারকরা বিচার করবে। এইটা কিন্তু চেক এন্ড ব্যালেন্স সিস্টেম আমাদের রাষ্ট্রে। কিন্তু আপনি দেখেন আমাদের মাননীয় সংসদ সদস্য আমাদের কমিটিতে আছেন, ওনাকে আমি জিজ্ঞেস করবো বা উনি হয়তো বলতে পারবেন। আমরা জানি, আমাদের কাছে এরকম তথ্য আছে যে যখন এই অডিট করা হয়, সেই অডিটের মধ্যে যখন হাজার হাজার টাকার বা শত শত কোটি টাকার কোনো অনিয়ম পাওয়া যায়, 5 বছর আগেই হোক, এবং সেই অনিয়মের মধ্যে যারা সরকারে আছেন, যারা শক্তিশালী আছেন, সংসদে আছেন বা মন্ত্রিত্বে আছেন, এবং আপনারা জানেন যে অধিকাংশ অনেক তো ব্যবসায়ী আছেন, অতএব সেই ক্ষেত্রে যাদের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ আছে, সেই সমস্ত অডিট গুলো ওনারা কোনো সেটেল করতে পারেন না, কারণ ক্ষমতার দাপট এমনই, সেখানে ওইটাকে ইনফেকশাস করে দেয়, অকার্যকর করে দেওয়া হয়, এবং এটি হলো একটা বড় সমস্যা। আর দ্বিতীয়ত হলো, যখন এই অডিটের পরে কোনো দুর্নীতি বেরোবে, দুর্নীতি কমিশন যে তদন্ত করবে, সেখানে সীমাবদ্ধতা দেখেন। আজকে আমাদের দুর্নীতি দমন কমিশনের তো যে ম্যান পাওয়ার, এবং আজকে যে দুর্নীতি, প্রতিদিনই যে দুর্নীতি বেরোচ্ছে, এবং যখনই একটা যাচ্ছে তারা খুব লভ্যজব্য দিয়ে নামছে, কিন্তু সেটি শেষ করতে করতে আবার একটা বড় দুর্নীতি চলে আসছে। অর্থাৎ তাদের যে লোকমানের সীমাবদ্ধতা, এবং দুর্নীতি দমন কমিশন নিজেও যে কতটা স্বচ্ছ, সেটাও তো দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানও বলেন, যেখানে তো আবার দুর্নীতি দমন কমিশনের মধ্যে তো অনেক দুর্নীতিবাজ অফিসার রয়ে গেছে। অর্থাৎ ওই জায়গাগুলো আমাদের বিবেচনা করতে হবে। সর্বশেষ হলো বিচার করে যে বিচার করা। তো কোনো দুর্নীতিবাজ যাদের মধ্যে এই সমস্ত মামলার অভিযোগ হয়, তারা এত শক্তিশালী যে কোনো বিচারই 10-15 বছর 20 বছর আগে শেষ হয় না, আর ওই 20 বছর পরে তো আর সে বেঁচেও থাকে না। সে যদি ধরেন 60 বছরের সময় তার দুর্নীতি বেরোয়, তাহলে হয়তো 20 বছর বিচারের জন্য লাগলে তার 80 বছরের সময় হয়তো
নাও বেচতে পারে, এবং অথবা সর্বশেষ পর্যায়ে দেখা গেল অনেক বিচার হয়ই না, এরকম ঘটনা বাংলাদেশে আছে। একটা দুর্নীতিতে শুধুমাত্র এরশাদ সাহেবের সাজা হয়েছে একজন রাষ্ট্রপ্রধানের, আর তার পরবর্তীকালে হয়েছে খালেদা জিয়ার। কিন্তু এই দুইজনই কি বাংলাদেশে দুর্নীতি করেছেন? বাংলাদেশে দুর্নীতি করার মতো এরকম বহু এমপি মন্ত্রী বহু আছেন যারা দুর্নীতি করেছেন এবং তাদের বিচার হয় না, বিচার হইতেও পারে না, এবং সেক্ষেত্রে সেই জায়গাগুলো হয়। এটি হলো একটা জায়গা। আর সবচেয়ে কথা হলো যে আপনার এই যে আমরা জবাবদিহিতার প্রশ্নটা বলছি, জবাবদিহিতা করতে গেলে আপনাকে যেটা প্রফেসর সাহেব বলেছেন যে মাথা আগে ঠিক হতে হবে। অর্থাৎ আপনি যদি যে গাড়ির হুইল যার কাছে আছে, সে হুইলটা যেদিকে ঘোরাবে গাড়িটা সেদিকে যাবে। অর্থাৎ যার কাছে হুইল ওইটার তার উপরে দায়িত্ব যে গাড়ি কোন দিকে যাচ্ছে। গাড়ি অ্যাক্সিডেন্ট করলে তারই দায়িত্ব, আমরা ড্রাইভারকে দায়িত্ব দিই না। অ্যাক্সিডেন্ট করলে তো গাড়ির মালিক বা অন্যান্য যারা থাকে তাদের বলি না, ড্রাইভারকে বলি, কারণ তার হুইলটা তার কাছে। অর্থাৎ এই যে জবাবদিহিটা, হুইলটা কার কাছে এখন? এই হুইলটা হলো এখন সরকার প্রধানের কাছে। অতএব আমি মনে করি যদি সরকার প্রধান মনে করেন এবং সেটা করতে পারেন, কারণ একমাত্র বাংলাদেশে এখন স্বাধীনতার পর থেকে এই প্রশাসনিক ক্ষমতা, বঙ্গবন্ধুরও এত ক্ষমতা প্রশাসনিক ছিল না, কারণ ওই সময়ও প্রশাসন যেভাবে কাজ করেছে সেইখানেও আপনার বঙ্গবন্ধু যেভাবে নির্দেশনা দিচ্ছিল তার বাইরেও অনেকে সদ্য স্বাধীন দেশ, ওই স্বাধীনতা বিরোধীরা ছিল, অনেক লোকজন ছিল, অনেক প্রতিকূলতা ছিল। কিন্তু বর্তমানে কিন্তু মোটামুটি প্রশাসন সমস্ত কিছু একটা ছায়ার মধ্যে, একটা নির্দেশনার মধ্যে চলে আসছে। সেদিক থেকে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রশাসনিকভাবে স্বাধীনতার পর্বে সবচেয়ে বেশি শক্তিশালী বলে আমি মনে করি। অতএব উনি যদি এই হুইলটাকে ঘুরানোর জন্য ব্যবস্থা নেন, উনি যদি একটু ইশারা দেন, এটা অবশ্যই সম্ভব। তবে ওনার সমস্যা, ধন্যবাদ। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। মাননীয় প্রধানমন্ত্রী হয়তো একটু দয়ালু, বাংলাদেশের মানুষকে হয়তো বেশি ভালোবাসেন, দুর্নীতি করলেও সে জিনিসটা উনি হয়তো খেয়াল করেন কিনা বা তার ওই রকম দৃষ্টি আসে কিনা আমরা বুঝতে পারি না। তো উনি যদি এটা হুইলটা ঘুরান, উনি যদি এটা ব্যাক ফায়ার করেন যে না কোনো দুর্নীতি, উনি বক্তৃতায় বলেছেন, কিন্তু বক্তৃতায় বললে হবে না, অনেক যারা এখন দুর্নীতি। ধন্যবাদ। আমাদের একদম হাতে সময় নিয়ে আমাদের আলোচনা শেষ করতে হবে। সরকার প্রধানের তুমি আসতে হবে। ধন্যবাদ জনাব আহসান ইসলাম টিটু। সব স্তরে জবাবদিহিতা প্রতিষ্ঠায় করণীয় আপনার পরামর্শ এবং জবাবদিহিতা আসলে করবে কি, এর দায়িত্ব কার? আপনাকে আমি খুব সহজে যেটা মঞ্জুর মোর্শেদ সাহেব বললেন যে অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সরকার প্রধান, ওনার যে দৃঢ়তা এবং উনি যেভাবে দিক নির্দেশনা দিচ্ছেন, সেই জন্যই কিন্তু আজকে আমরা এত আলোচনার সুযোগ পাচ্ছি। আজকে এত কাণ্ড উদ্ঘাটিত হচ্ছে, এত কাণ্ডের তদন্ত হচ্ছে এবং দুর্নীতি দমন কমিশন ব্যবস্থা নিচ্ছে, র্যাব ব্যবস্থা নিচ্ছে। আর একটা জিনিস আমি মঞ্জুর মোর্শেদ সাহেবকে মানে একেবারে দৃঢ়ভাবে বলতে চাই যে আমাদের এ পর্যন্ত গত 1.5 বছরে প্রায় 18টার মতো, মাসে একটা করে প্রায় 18টার মতো মিটিং হয়েছে। কোনো ব্যবসায়ী, কোনো সরকারি কর্মকর্তা কেউ আমাদের কমিটি থেকে ছাড় পায় নাই। তার কারণ মাননীয় প্রধানমন্ত্রী এবার আমাদের এই কমিটির প্রধান করেছেন বিরোধী দলীয় একজন সংসদ সদস্য জনাব রুস্তম আলী ফরাজি, জাতীয় পার্টির, ওনাকে। এবং আমাদের কমিটিতে যারা আছেন তারা কেউই আমরা কোনো ছাড় দেওয়ার মানুষ না, এবং মানে ওইখানে কোনো ছাড় দেওয়া হয়নি। প্রত্যেকটা রিপোর্ট আমরা পাবলিশ করি। উনি চাইলে আমি পুরো রিপোর্টের সেটটা উনাকে পাঠিয়ে দিতে পারবো যে আমাদের অনুশাসনগুলি কি থাকে এবং কিভাবে আমরা ওইগুলা রিজলভ করি, এবং এ পর্যন্ত আমাদের ওখান থেকে কোনো ছাড় হয় নাই। যে কথাটা দিয়ে আমি শেষ করতে চাই যে আমি খুব আশাবাদী মানুষ। আমরা এত মানে বৈষয়িক, এত কঠিন মানে স্বাস্থ্যর যে ব্যবস্থা, করোনা পরিস্থিতি, এবং সেই সাথে আমার দেশের প্রায় 1/3 অঞ্চল কিন্তু এখন বন্যার পানিতে প্লাবিত, তারপরেও কিন্তু মানুষ না খেয়ে নাই, তারপরেও মানুষ কিন্তু আশ্রয়হীন নাই। আমাদের প্রস্তুতি আছে, আমাদের পর্যাপ্ত পরিমাণে চালের রিজার্ভ আছে, আমাদের পর্যাপ্ত পরিমাণে ফরেন রিজার্ভ আছে, এবং আমার মনে হয় না যে আমাদের আগামীতে যে কোনো চ্যালেঞ্জগুলোকে মোকাবেলায় সম্পদের কোনো ঘাটতি নাই। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বচ্ছতা এবং জবাবদিহিতার মানে কোনো বিকল্প উনি চিন্তা করেন না। আমি মনে করি যে ওনার নেতৃত্বে বাংলাদেশ, জাতির জনক বঙ্গবন্ধু বাংলাদেশ স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন উনি বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে এই পালন উপলক্ষে উনি এটা ঘোষণা দিয়েছেন, এবং এটা উনি বাস্তবায়ন করেই দেখাবেন মানুষের কাছে। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, স্বাস্থ্য খাতের অনিয়ম দুর্নীতি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশে 11 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আমাদের প্রত্যাশা থাকবে এই কমিটি স্বাস্থ্য খাতের সব অনিয়ম দুর্নীতি এবং এগুলোর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে প্রতিবেদন দেবে এবং সরকারও সবকিছুর ঊর্ধ্বে উঠে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবে। আজকে আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন, দীর্ঘদিন ধরে দেশে যে বিচারহীনতা ও পার পেয়ে যাবার সংস্কৃতি চলে আসছে তা দ্রুত থামানো না গেলে, প্রতিটি খাতের জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে একটি কল্যাণ এবং মানবিক রাষ্ট্রের বিনির্মাণ কখনই সম্ভব হবে না।
দর্শক আজ এই পর্যন্তই, আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো আমি সৈয়দ আশিক রহমান। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।